আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটু 2 মিনিট আগেই চলে এসেছি, তো সবাই আস্তে আস্তে জয়েন করো তোমরা। আর তোমরা একটু জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। এই দুইটা জিনিস কনফার্ম করলে ভাইয়া ক্লাস শুরু করে দিব। সো আমরা 2 মিনিট একটু অপেক্ষা করব, সবাই যুক্ত হোক আস্তে আস্তে। তোমরা একটু জানিয়ে দাও তার মধ্যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছে। মৃদুল, আসাদুল্লাহ আল হাসিব, মিনহাজুর শিহাব, এন এম সাকিব, কৌনিক দেব, ওভি, সাদমান তাসিন, সবাই আমাকে সালাম দিচ্ছে। সবাইকে আমার তরফ থেকে ওয়ালাইকুম আসসালাম। আর একটু জানিয়ে দাও যে ভয়েসটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, তারপরে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। মোটামুটি অনেকেই যুক্ত হয়ে গেছে। স্বাগত, অমি, অর্ক কুমার, শিবলি, সাদিক, মিঠু, বসাক, অনেকের সাথে কিন্তু আমার পরিচয় হয়ে যাচ্ছে। অনেকেই আমি এখন চিনে ফেলছি প্রায় এই কোর্সের 1-1.5 মাসের ব্যবধানে। সো ইনশাল্লাহ বাকিটা শেষ হইতে হইতে আমরা মোটামুটি যারাই অ্যাক্টিভ থাকো তাদের প্রত্যেককেই চিনে ফেলবো আলাদা করে নামি। আচ্ছা, তো দেবব্রত রয়, চয়ন, মাকসুদি আলম মনে হয়, ইমন ইসলাম, সাব্বির, নওশাদ মিনার আজাদি, মুনতাহা ফাইজ, সুমাইয়া, অর্ক কুমার, জাবির ইবনে মিজান, কাব্য মিত্র, নিলয়, সিয়াম হায়দার, চয়ন। ওকে, মোটামুটি সবাই বলতেছো ক্লিয়ার, আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। আমিও একটু শুনে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পষ্টই শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 133 জন যুক্ত হয়েছে। আর 1 মিনিট অপেক্ষা করি, যেহেতু ক্লাসটা একটু আমরা আগে শুরু করতেছি আজকে। সো একটু আর 1 মিনিট কথা বলি। আচ্ছা, শাম্মী আক্তার একটা প্রশ্ন করছো, ভাইয়া লেকচার শিটের 6 নংটা বুঝাই দেন। আচ্ছা, কোন লেকচার শিট এগুলো একটু ডিসকাশন গ্রুপে দিও, তাহলে বুঝতে সুবিধা হবে কোন চ্যাপ্টারের লেকচার শিটের কথা বলতেছো। অপু সরকার, ইফাজ জামিলা, স্নিগ্ধা, ফাইজের নাম আমি পড়ছি, শ্রাবণী, আনুষ্কা, জোহান কি, এমডি হাসিব হোসেন, ইমন ইসলাম, শ্রাবণী, জসিম উদ্দিন। তো মোটামুটি 165 জন আমরা যুক্ত হয়ে গিয়েছি। আর 30 সেকেন্ড অপেক্ষা করি, তারপরে আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা শোনো, তাপগতিবিদ্যা সম্বন্ধে কয়েকটা কথা বলি, যুক্ত হইতে হইতে সবাই। তাপগতিবিদ্যায় আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা আজকে কয়েকটা এমসিকিউ টাইপের প্রবলেম যেগুলো আইসে থাকে সেগুলো পড়বো। যেমন শক্তির রূপান্তর রিলেটেড কিছু সমস্যা, এই জিনিসগুলো তোমরা পাবা। স্পেশালি ডিউ এই জায়গাগুলোতেই বেশি পাবা। বুয়েটেও আসে না যে তা না, আসে। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এগুলোতেও মিশ্রিতভাবে পাবা। এগুলোর কনসেপ্টগুলো একদম ইজি। এটা একটা অংশ পড়বো। তারপরে আমরা চলে যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড কিছু ধারণা নিব এবং অনেক ডিটেলসে আমরা গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো আলোচনা করব। এই চ্যাপ্টারে গ্রাফ রিলেটেড অনেকগুলো প্রবলেম আছে, চক্র নিয়ে, যে এই চক্রে কতটুকু তাপ শোষিত হবে, গৃহীত হবে, বর্জিত হবে, এই জিনিসগুলো নিয়ে আমি যতটুকু শর্টকাট টেকনিক জানি, যেই জিনিসগুলো জানি সেই জিনিসগুলো সব তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, সো দ্যাট তোমরা যেন এই জিনিসগুলো নিয়ে কোনোই কনফিউশন না হয়। আর ওই ম্যাথগুলো করতে মজা আছে। আমি রিসেন্টলি 22 ব্যাচে ওই একটা ক্লাস নিলাম গ্রাফের ওপরে, ক্লাসগুলো মজা আছে। সো আজকের ক্লাসটায় আমরা শক্তি নিয়ে আলোচনা, তারপরে গ্রাফের বেসিকগুলো। আজকে জানি না পুরোটা শেষ করতে পারবো কিনা, পরের ক্লাসে আমাদের গ্রাফ পুরোটা প্যাক আপ হয়ে যাবে আশা করি, চক্র রিলেটেড যে জিনিসগুলো। আচ্ছা, খাতা কলম ক্যালকুলেটর ইউজুয়ালি আমার ক্লাসে যেভাবে আসতে হয়, চিন্ময়ের ক্লাসে যেভাবে আসতে হয়, খাতা কলম ক্যালকুলেটর তোমাদের সামনে রাখো, আমরা আমাদের পড়াটা শুরু করতেছি, ঠিক আছে? সো আমাদের একদম শুরুতে আমরা এই জিনিসটাই একটু লিখে ফেলবো। সবাই একটু, যারাই আসছো, মাত্র যুক্ত হইছো বা কিছুক্ষণ আগে যুক্ত হইছো, সবাই একটু খাতায় এই জিনিসটা লিখে ফেলো। একটু ভাইয়া বলতেছি এই জিনিসটা লিখে ফেলো। লিখার পরে আমি ব্যাখ্যা করতেছি জিনিসটা কি। আমাদের আজকের ক্লাসের প্রথম অংশ যাবে এই যে ডায়াগ্রামটা আমরা করছি, এই ডায়াগ্রামের উপরেই, এই ডায়াগ্রামটা যে আমরা করছি এই ডায়াগ্রামের ওপরেই আমাদের আজকের ক্লাসের এই প্রথম অংশটা যাবে। হ্যাঁ, সো এই জিনিসটা একটু তুলে ফেলো। এই জিনিসটাতে আমি কিছু ছোট ছোট সূত্র লিখে দিব পাশে পাশে, একটু তুলে ফেলো। তোমরা তোলা হইলে আমাকে বইলো তুলছি, তারপরে আমি এগুলোর পাশে পাশে একটু সূত্র লিখে দিব অ্যান্ড কিভাবে কি হচ্ছে এই জিনিসগুলো একটু ছোট করে বলবো, ঠিক আছে? এটা একদম ছোটবেলার পড়া, সো একটু দ্রুত তুলে ফেলো। তুললে আমাকে বইলো তুলছি। অলরেডি অনেকে তুলে ফেলছো, 254 জন যুক্ত হয়ে গেছে। এক্সক্লুসিভ তাহমিদ তুলে ফেলছো, সাবিহা মান্নান, তারপরে হৃদয় কর্মকার তুলে ফেলছো, ওকে, রাফিউ তুলে ফেলছো, রফাজ হাসান রাফিউ তুলে ফেলছো। সো একটু এই জিনিসটা তুলে ফেলো। হ্যাঁ, এই জিনিসটা তুলে ফেললে তারপরে আমরা আমাদের এই জিনিসটা নিয়ে আলোচনা শুরু করি। হ্যাঁ, ওকে, তাহলে দেখো
এই যে জায়গায় কি দেয়া আছে, খুবই ইজি জিনিস, হয়তো আমি না বললেও তোমরা অনেকেই জানো। গতিশক্তির পরিবর্তন, বিভব শক্তির পরিবর্তন, কৃত কাজ, এইগুলোর ফলে তাপ উৎপন্ন হইতে পারে। এটাই হচ্ছে এতটুকু জায়গার কথা। কিভাবে হইতে পারে তোমরা নর্মালি চিন্তা করো, একটা দেয়ালের মধ্যে যখন একটা বুলেট যাচ্ছে, দেয়ালের মধ্যে যখন একটা বুলেট যাচ্ছে, হ্যাঁ, তো দেয়ালের মধ্যে যখন যাবে তখন দেয়ালের মধ্যে সে কি ইট পাথরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে না? সংঘর্ষে লিপ্ত হবে। তার গতি আগে একটা ছিল দেয়ালের মধ্যে ঢোকার আগে, দেয়ালের মধ্যে সে যখন যাচ্ছে তখন কি সংঘর্ষের কারণে তার গতিটা কমবে। এই যে গতিশক্তিটা কমে গেছে, এই যে গতিশক্তিটা কমে গেছে, এই কমে যাওয়া গতিশক্তিটাই আসলে কিসে রূপান্তরিত হবে? তাপে রূপান্তরিত হবে, তাই না? এই তাপটা আবার কি কি করতে পারে? এই তাপটা ঘর্ষণ হয়েছে কার কার মধ্যে? বুলেট আর দেয়াল, বুলেট আর দেয়াল। এই বুলেট আর দেয়ালে এমন হইতে পারে তাপমাত্রা বাড়তে পারে, সাধারণত বাড়ে, তাপমাত্রা বাড়তে পারে। এমন হইতে পারে যে দেয়ালটার মধ্যে যখন বুলেটটা গেল তখন যেই জায়গা দিয়ে গেছে ওই জায়গায় তুমি টাচ করে দেখতে পারো বা বুলেটটা ধরে দেখতে পারো, সাথে সাথে দেখবা যে একটু গরম, একটু তাপমাত্রা বেড়ে গেছে, কারণ তাপটা কি করতেছে? তাপমাত্রাটাকে বৃদ্ধি করতেছে। এইটা একটা ঘটনা হইতে পারে। আরেকটা ঘটনা হইতে পারে কি? অবস্থার পরিবর্তন করতে পারে। সীসার বুলেট হোক বা যে কোনো ম্যাটেরিয়ালের তৈরি বুলেট হোক, ওই বুলেটটার তো একটা গলনাঙ্ক আছে, তাই না? ওই যে গলনাঙ্কটা আছে, ওই গলনাঙ্ক ধরো এত তাপ উৎপন্ন হইলো, তাপমাত্রা বাড়তে 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 ওই গলনাঙ্কে পৌঁছায় গেল। তারপরে আবার গলনের জন্য একটা আপেক্ষিক সুপ্ত তাপ লাগে না? আপেক্ষিক সুপ্ত তাপও কিন্তু লাগে একটা, তাই না? সো ওই আপেক্ষিক সুপ্ত তাপটাও সে পাইলো। তাহলে এই দুইটা, যে তাপমাত্রা গলনাঙ্ক পর্যন্ত পৌঁছায় গেল এবং আপেক্ষিক সুপ্ত তাপ পাইলো, তাহলেও কিন্তু কি হবে? একটা অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ সীসার যে বুলেটটা সেটা কঠিন অবস্থায় ছিল, বুলেট কি কঠিন পদার্থ, এটা তরলে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই ঘটনাটা ঘটতে পারে। তার মানে আমরা বুঝলাম গতিশক্তির পরিবর্তনের কারণে তাপ উৎপন্ন হতে পারে। এই তাপের প্রভাবটা আমরা দুই ভাবে পাইতে পারি, বস্তুর মধ্যে তাপমাত্রার পরিবর্তন হইতে পারে বা বস্তুর অবস্থার পরিবর্তন হইতে পারে। তাহলে আমরা গতিশক্তির পরিবর্তনের ফর্মুলা একটু লিখে ফেলি। তোমরা যেহেতু এই চারটা লিখছো, এখন আমার সাথে সাথে একটু সাথে সাথে ফর্মুলাগুলো লিখে ফেলো। আমরা গতিশক্তির পরিবর্তন যেটা দিব সেটা হচ্ছে কি হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই স্কোয়ার। মানে গতিশক্তির পরিবর্তনের ফর্মুলাটা আমি লিখছি জাস্ট, ঠিক আছে? গতিশক্তি পরিবর্তনের ফর্মুলাটা আমি লিখছি। এখানে একটু বলে রাখি, যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনগুলো আমরা মডুলাস দিয়ে কাজ করব। কেমন? মানে আমরা এখানে যদি মাইনাস আসেও, ধরো বুলেটটা যখন দেয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে তখন বুলেটের বেগটা কি স্বাভাবিকভাবেই বেশি থেকে কমে যাবে, তাই না? তার মানে এই অংশটা কি হবে? ভিএফটা কম হবার কারণে এই অংশটার মান হবে কম। এই ভিআই স্কোয়ার অর্থাৎ আদি বেগ স্কোয়ার, ভিআই বলতে আদি বেগ, ভিএফ বলতে শেষ বেগ বুঝাচ্ছি, এই আদি বেগের জন্য যে আদি গতিশক্তিটা সেটা হবে বেশি। তাহলে এটা কি একটা মাইনাস ভ্যালু আসবে। উৎপন্ন তাপ আমরা প্লাসে হিসাব করবো অলওয়েজ, তাই আমরা সামনে একটা মডুলাস দিয়ে কাজ কারবার করব। ওকে, দেন বিভব শক্তির পরিবর্তন। বিভব শক্তির পরিবর্তন একইভাবে হইতে পারে। সো এম জি এইচ এফ মাইনাস এইচ আই, বিভব শক্তির পরিবর্তন থেকেও কিন্তু তাপ উৎপন্ন হইতে পারে। এটাকে একটু ওইভাবে চিন্তা করতে হয়, বিভব শক্তির সাথে গতিশক্তি যেহেতু রিলেটেড। একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিছো, একটা বরফকে উপর থেকে ছেড়ে দিছো, এটা ফ্লোরে পড়লো, হ্যাঁ? বরফকে যখন উপর থেকে ছেড়ে দিছো, এটা যখন ফ্লোরে পড়ছে তখন কি তার একটা বিভব শক্তি আগে ছিল, সে যখন পড়ে গেছে বিভব শক্তিটা কি হয়ে গেছে? কমে গেছে। কিন্তু ওই সময় কিন্তু কি হয়েছে? গতিশক্তিও বাড়ছে, তাই না? বিভব শক্তি যতই কমছে গতিশক্তি ততই বাড়ছে। এরপর সে যখন মাটিতে একদম সংঘর্ষে লিপ্ত হলো, হ্যাঁ, তখন কিন্তু একটা তার মধ্যেও তাপ উৎপন্ন হইতে পারে, তাপমাত্রা বাড়তে পারে, গলে যেতে পারে। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, বিভব শক্তির পরিবর্তনের কারণে কি হয়েছে? আমার তাপ উৎপন্ন হয়েছে। সো উপর থেকে কোনো একটা বস্তু ছেড়ে দিলে নিচে যখন সে সংঘর্ষে যায় তখন অ্যাকচুয়ালি গতিশক্তি তৈরি হয়, এন্ড গতিশক্তিটা পরে আবার জিরো হয়। ওই গতিশক্তিটা আমলে না নিলে, শুধু বিভব শক্তি নিয়ে চিন্তা করলে আমরা এভাবেও বলতে পারি বিভব শক্তির পরিবর্তনেও তাপ উৎপন্ন হইতে পারে। এটার সামনে একটা মডুলাস দিয়ে আমরা যখন কাজ কারবার করব, মডুলাস দিয়ে কাজ কারবার করব। কৃত কাজ ডিরেক্টলি আমরা এই ফর্মুলা ইউজ করব, W = Fx। একটা যে কোনো বরফ খণ্ড আছে, ধরো এই হিমাগারে থাকে না বরফ খণ্ড বড় বড়, সো ওই বরফ খণ্ডটা তুমি ধরো ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ, মাটির উপর দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ, তাহলে কি তুমি একটা বল প্রয়োগ করতেছো, একটা সরণ হচ্ছে, একটা কৃতকাজ হচ্ছে না? ওই কৃতকাজটা এমন ভাবে বের করতে পারো না, W = Fx। ওই কৃতকাজটাও কি, নিচে তো একটা সংঘর্ষ হইতেছে, তুমি কিসের বিরুদ্ধে কাজ করতেছো? ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতেছো। তাহলে নিচে একটা সংঘর্ষ বা ঘর্ষণ হচ্ছে, সেটার কারণেও কি হইতে পারে? ওই যে তাদের সংযোগস্থল ফ্লোর আর বরফ, সেখানে কি হবে? একটা তাপ উৎপন্ন হবে, নিচের বরফগুলো গলে যেতে থাকবে, তাই না? তাহলে এইটাও আমরা W = Fx, Fs cos θ এগুলো দিয়ে বের করতে পারি। এখানে ডিরেক্ট ভ্যালু আসবে, সো এটা তার মডুলাস লাগবে না। এই যে উৎপন্নকৃত তাপ, এটাকে আমরা কি চলক দিয়ে প্রকাশ করি? কিউ বা ডেল কিউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? উৎপন্নকৃত তাপকে কিউ বা ডেল কিউ এইভাবে প্রকাশ করা হয়। ডেল কিউ কেন করা হয়? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে বস্তুর মধ্যে আগেই কিছু তাপ থাকবে, তো থাকবে না? যেমন এমন না যে তুমি যখন বুলেটটা মারছো দেয়ালের মধ্যে, সো বুলেটের মধ্যে আগে কোনো তাপ ছিল না, আগেও তার মধ্যে একটা তাপ থাকবে,
যখন সে সংঘর্ষের মধ্যে দিয়ে গেল তখন তার মধ্যে আরো তাপ উৎপন্ন হইলো। সো এর জন্য ডেল কিউও অনেকে ইউজ করে, শুধু কিউ ইউজ করলেও তেমন সমস্যা হবে না। আচ্ছা, তো এবার তাপমাত্রা পরিবর্তনের সূত্র তোমরা জানো। তাপমাত্রা পরিবর্তনের সূত্র গৃহীত বা বর্জিত তাপের জন্য সেটা হচ্ছে এম এস ডেল থিটা, রাইট? এম এস ডেল থিটা। ওকে, এম এস ডেল থিটা, এখানে এস নিয়ে আমরা গত ক্লাসে একটা এরকম ম্যাথ করছিলাম আই গেস। সো এস কে আমরা কি বলি? এস কে আমরা বলি উপাদানের আপেক্ষিক তাপ। উপাদানের আপেক্ষিক তাপ। পানির জন্য এই মানটা একটু মনে রাখতে হবে। এই মানটা কত? পানির জন্য বা H2 পানির জন্য বলবো জুল পার কেজি পার কেলভিন, হ্যাঁ, এসআই এককে। সো এই মানটা একটু মনে রাখতে হবে পানির জন্য। ওকে, তো এখানে আমরা এম ভর বসাইলে ডেল থিটার এককটা কিসে বসাবো? ডেল থিটার এককটা আমরা বসাবো হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন। যেহেতু তাপমাত্রার পরিবর্তন, কেলভিনে যেই কথা, ডিগ্রি সেলসিয়াস একই কথা। 1 কেলভিন তাপমাত্রা বাড়ানো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো একই কথা। এর মিনস তাপমাত্রার পরিবর্তন, ডিগ্রি সেলসিয়াস যেই মান আসবে কেলভিনও সেই মান আসবে। সো আমরা দুইভাবেই বসাইতে পারি। এবার সে অবস্থার পরিবর্তনের জন্য কি একটা তাপ লাগে না? তাপ লাগে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হচ্ছে। 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে কমছে না, বরফ পানিতে হয়েছে, অবস্থা চেঞ্জ হয়েছে, তখন একটা তাপ লাগে। সেই তাপটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম এল এফ। এলএফ দিয়ে কি বোঝায়? ল্যাটেন্ট হিট অফ ফিউশন, অর্থাৎ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এটা হচ্ছে তাপমাত্রা চেঞ্জ করবে না, শুধু অবস্থা পরিবর্তন করবে, ঠিক আছে? আচ্ছা, সো এইটা আমরা কখন ব্যবহার করব? গলনের জন্য, কঠিন থেকে লিকুইডে যাবার সময়। আবার এমএলভি এটা আমরা ইউজ করব কখন? এলভি ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততা। এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের যখন বাষ্প তৈরি হবে তখন যে তাপটা দরকার সেটা হচ্ছে এমএলভি পরিমাণ। এম পরিমাণের পানির থেকে এম পরিমাণের বাষ্প যখন তৈরি হবে। সো এলএফ এলভি এর মানগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এটা আমি পরের পেজে আনতেছি, এলএফ এলভি এর মান লেখা আছে আমার ওখানে। সো এলএফ এলভি পানির জন্য মনে রাখতে হবে, অন্যান্য বস্তুর জন্য আমাকে দিয়ে দিবে। সো আশা করি এই সূত্রগুলো আমি যেগুলো লিখলাম এগুলো তোমরা লিখে ফেলছো, ঠিক আছে? এগুলোর মধ্যে আমাদের কানেকশন বিল্ড করতে হবে। এমন না যে এইটা ইকুয়াল টু এটা দিব, এমনও হইতে পারে যে বিভব শক্তির পরিবর্তনের 30% তাপ উৎপন্ন করছে, 70% শব্দ তৈরি করছে, শব্দ শক্তি তৈরি করতে পারে, অন্যান্য বিভিন্ন শক্তি তৈরি করতে পারে, তাই না? সো আমরা এইটা ইকুয়াল টু কিউ দিব না, এইটার একটা শতাংশ এই জায়গায় কিউ তৈরি করতে পারে বা পুরাটাই তৈরি করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা এই ডায়াগ্রামটা মনে রাখলে আমাদের বলতে গেলে আজকের ক্লাসের প্রথম পোর্শনের বেসিক কিন্তু কভার। এই জিনিসটা তোলা লাগবে না, জাস্ট দুইটা জিনিস তুলবা। আমি স্লাইড দিয়ে দিব তোমাদেরকে, জাস্ট দুইটা জিনিস তুলবা ভাইয়া, যে দুইটা জিনিস বলতেছি, এল এফ আর এল ভি। এই দুইটা জিনিস একটু তুলবা। এল এফ এল ভি পানির জন্য, এই পানির জন্য বললে ভুল হবে, এল এফ এল ভি হয় H2O এর জন্য, কারণ H2O পানিও বোঝায়, H2O বরফও বোঝায়, H2O বাষ্পও বোঝায়। সো এল এফ তো সাধারণত একটা অবস্থার জন্য না, অবস্থার পরিবর্তন হচ্ছে, ট্রানজিশন পিরিয়ড, তাই না? পানি থেকে বরফ যখন, বা লিকুইড থেকে ভেপার যখন, তখন হচ্ছে লিকুইড থেকে পানি থেকে বরফ যখন, অর্থাৎ সলিড থেকে লিকুইড যখন, তখন এল এফ। আর এলভিটা কখন? এলভিটা হচ্ছে তোমার লিকুইড থেকে ভেপারে যখন যাব, ঠিক আছে? ওকে, পানির জন্য এই মানগুলো একটু মনে রাখবা, 3.33 ইন্টু 10⁵ জুল পার কেজি H2 এর জন্য এলএফ এর ভ্যালু, আর এলভি এর ভ্যালু 2.26 ইন্টু 10⁶। এই ভ্যালু দুইটা একটু জাস্ট লিখবা, কারণ ম্যাথে এই ভ্যালুগুলো সরাসরি তোমাকে প্রোভাইড করা থাকবে না। এই পানির H2 এর জন্য এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সো আমাদের কিন্তু আজকের ক্লাসের প্রথম দিককার বেসিক কিন্তু শেষ। এখন আমরা ম্যাথে চলে যাব। বেসিক একদম ইজি, 9-10 এর পড়াই, কঠিন কিচ্ছু নাই এই জায়গাটার মধ্যে। তারপর যদি কারো মনে হয় যে ভাই এইগুলো নিয়েও 9-10 এর বেসিকে ঘাটতি আছে, 9-10 এর চ্যাপ্টার বাদ দিছি, তাহলেও আমি তাদের জন্য সলিউশন হিসেবে বলবো আমার ইউটিউবের ক্লাসগুলোতে এগুলো ডিটেলসে ব্যাখ্যা করা আছে আলাদা করে। আমাদের 9-10 এর ক্লাসও আছে ইউটিউবে ফ্রিতে। সো ওই জিনিসগুলো দেখে নিলেই পার, যদি মনে করো যে এগুলো নিয়েও আরো বেশি বেসিক জানতে চাও। সো আমাদের অ্যাডমিশনের জন্য এই কয়েকটা সূত্র আর এই মান দুইগুলা মনে রাখলেই আপাতত কাজ হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি তোমরা এই পোর্শনে এই মানগুলো তুলছো। এলএফ 3.33 ইন্টু 10⁵ জুল পার কেজি, এলভি 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। ওকে, তাহলে এবার চলে যাই আমরা ম্যাথে। সো আমাদের প্রথম ম্যাথটা তোমাদের দিয়ে করাই। এই ম্যাথটার টাইম শুরু হয়ে যাচ্ছে এখন। আমি জানি যে আমাদের ক্লাসে যারা আছো বেশিরভাগই এই ম্যাথটা পারার কথা, তেমন কঠিন কিছুই না। জাস্ট আমি এই ম্যাথটা কয়েকটা টেকনিক শেখাবো দেখে এই জিনিসগুলো আনছি। এই ম্যাথটা দেখি টাইম শুরু হয়ে গেছে, কারা কারা 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারো। আমি কিন্তু খুবই এক্সপেক্ট করে রাখছি এই আমাদের ক্লাসে আজকে যতজন দেখতেছো প্রায়
410 জন, এই 410 জনের মধ্যে অ্যাবাউট কমসে কম 390 জনের এটা কারেক্টলি করা উচিত। 20 জন হয়তো একটু মানে ক্যালকুলেটর বসাইতে ভুল যেতে পারে, কিন্তু এই ম্যাথটা কিন্তু কঠিন কিছুই নাই, ঠিক আছে? সো দেখি এই ম্যাথটা কারা কারা দ্রুত করে ফেলতে পারে। আচ্ছা, শিমুব একটা প্রশ্ন করছো, LF 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। হ্যাঁ, 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ও ইউজ করে, আবার 3.3 ও ইউজ করে, মানে ওইটা নিয়ে তেমন সমস্যা হবে না আশা করি। তুমি ভ্যালুটা লিখে দিলেই হবে যে কত কোনটা বসাইছো, LF ইকুয়াল টু কত বসাইছো, ঠিক আছে? ওকে, অলরেডি কয়েকটা অ্যান্সার চলে আসছে আমার এখানে, যেমন দীপিত সাহার আসছে 0.0875, নাজমুস সাকিবের আসছে 0.1167 কেলভিন, শামিমা আক্তারের আসছে, কবিতার আসছে 0.0875, মাসরুর আহমেদ 0.0875, আদিবা ফৌজিয়া শামসি 0.0875, মাহির হাসান 0.0875, মাহতাব আলভি 0.156 কেলভিন। বেশিরভাগই কারেক্ট করছো, কয়েকজন ভুল করছো। এক্সক্লুসিভ তাহমিদ 0.15, ইশরাক জাহান মায়া 0.0875, পরাগ কুমার কবিরাজ 0.0875। 0.0875 যারা যারা দিছো তারা কারেক্ট, 0.0875 যারা যারা দিছো তারা কারেক্ট, বাকিদের ভুল গেছে। আচ্ছা, তাহলে আমাদের টাইম কিন্তু শেষ, এখন আর ম্যাথ করা লাগবে না, এখন প্রশ্নটা তোলো। 30 সেকেন্ড সময় দিচ্ছি আর অতিরিক্ত, ভাইয়া প্রশ্নটা তোলো, একটু দ্রুত প্রশ্নটা তুলবা। হ্যাঁ, একটু দ্রুত প্রশ্নটা তুলবা, একটু দ্রুত প্রশ্নটা তুলবা। 30 সেকেন্ড সময় দিচ্ছি জাস্ট প্রশ্নটা তোলার জন্য। হ্যাঁ, এখন আর ম্যাথ না, এখন যদি ম্যাথ করতেও থাকো থেমে যাও, প্রশ্নটা তোলো, কারণ আমি এখন করাই দিব, ঠিক আছে? প্রশ্নটা তোলো, একটু প্রশ্নটা তোলো। তাহলে তোমরা প্রশ্নটা তুলতে তুলতে আমি একটু প্রশ্নটা বলি, ঠিক আছে? সো এখানে কি দেয়া আছে, একটি জলপ্রপাতের জল 50 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে। হ্যাঁ, এর শক্তির 75% তাপে পরিণত হয়ে জলে শোষিত হলে জলের উষ্ণতা কত বৃদ্ধি পাবে? এখানে একটু খেয়াল করো, এই যে এই জিনিসগুলো যে দেওয়া আছে না, আমি সাজেস্ট করি এই জিনিসগুলো কাজে লাগাই, ম্যাথ করা দরকার নেই। হ্যাঁ, এই জুল বা এইচ জে ইকুয়াল টু তোমার ডাব্লিউ বাই এইচ বাই ডাব্লিউ, ওই টাইপের রেশিওতে যাওয়াই দরকার নেই। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমি মনে করি যে তোমরা 9, 10 যে একটু আগে বেসিকগুলো দেখালাম না, ওইগুলো কাজে লাগাই কিন্তু তুমি খুব ভালোভাবেই করতে পারো। আচ্ছা, যাই হোক, তো আমার এই প্রশ্নটার মধ্যে আমার যেই জিনিসটা দেয়া আছে সেটাতে কি বোঝাচ্ছে যে জলপ্রপাতের জল, এই যে এরকম একটা ধরো জল 50 মিটার হাইট পড়তেছে, তাই না? এখান থেকে 50 মিটার, সো এটাকে 0 ল্যান্ডমার্ক দিলে এটা 50, বা একবারে বলতে পারো যে এখানে এইচ ইকুয়াল টু 50। হ্যাঁ, এখানে একবারে বলতে পারো হাইট ইকুয়াল টু 50। ওকে, বোঝায় শক্তির 75% তাপে পরিণত হয়, পুরোটা তাপে পরিণত হয় না, 75% তাপে পরিণত হয়। সাধারণত বুয়েট বা এগুলো জায়গায় আসলে তোমার বাংলা লেখার দরকার নাই, যদি এইচএসসি তে আসে তাহলে আমি বলতাম একটা লাইন লিখতে উপরে যে এখানে কিসের চেঞ্জ হয়েছে, বিভব শক্তির চেঞ্জ হয়েছে, লিখা লাগতো বিভব শক্তির পরিবর্তন ইকুয়াল টু উৎপন্ন তাপ ইকুয়াল টু তাপমাত্রার পরিবর্তন। হ্যাঁ, এই একটা প্রশ্ন মতে বা শর্ত মতে দিয়ে এই জিনিসটা লিখে তারপরে ম্যাথ করা শুরু করতে হতো। বাট বুয়েট বা এগুলোতে কিন্তু তোমার এখানে শর্ত মতে এই জিনিসগুলো লেখা লাগে না, ঠিক আছে? সো তুমি ডিরেক্টলি যেটা করবা সেটা হচ্ছে তুমি জানো যে একটা পোর্শন এই পাশে তুমি কি দিবা, বিভব শক্তির পরিবর্তন হচ্ছে যেটা, এটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। এইচ এর জায়গায় যদি 50 বসাও তাহলে আগে বিভব শক্তি ছিল এই জায়গায় একটা মান, তারপরে এই জায়গায় আসছে বিভব শক্তি 0 হয়ে গেছে, তাহলে বিভব শক্তির পরিবর্তন হচ্ছে mgh পরিমাণ। এই পয়েন্টের বিভব শক্তিটাই এই পড়ার ক্ষেত্রে বিভব শক্তির পরিবর্তন হিসেবে কাজ করতেছে, তাই না? আমরা এই পয়েন্টের বিভব শক্তি মাইনাস এটা দিতাম, -0 দেওয়া না দেওয়া একই কথা। ওকে, তাহলে mgh একবারে লিখলাম ইনটু এটার কত পার্সেন্ট, 75%। হ্যাঁ, 75% কিসে পরিণত হয়েছে, তাপে পরিণত হয়েছে। ওই তাপ আবার কি করছে, অবস্থার পরিবর্তন করছে না তাপমাত্রা বাড়াইছে? তাপমাত্রা বাড়াইছে। সো তাপমাত্রা বাড়াইলে আমরা কি দিব, ms ডেল থিটা, ঠিক আছে? দিয়ে আমার দেখো এখানে m আর এখানে m কাটাকাটি চলে গেছে। এইচ এর ভ্যালু আমি জানি, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু আমি জানি, এইচ এর ভ্যালু কত, 50 একদম ইজি ম্যাথ। 75% কে আমরা কি লিখতে পারি, 75/100। 75% কি লিখতে পারি, 75/100। এস এর ভ্যালু তোমাকে বলে দিবেন, একটু আগেই ভাইয়া বলছি, এস এর ভ্যালু তোমার মুখস্থ রাখতে হবে পানির জন্য, পানি বা জলের জন্য কত, 4200। ডেল থিটা,
ডেল থিটাটাই তুমি অ্যাকচুয়ালি এই ম্যাথে বের করতে চাচ্ছ নাকি? ডেল থিটা ছাড়া সবই চলে আসছে, তাহলে একমাত্র আননোন এই ম্যাথে ডেল থিটা। সো ডেল থিটা ইকুয়াল টু, যদি আমরা হিসাব করি 9.8 ইন্টু 50 ইন্টু 75/100 ইকুয়াল সাইন দিলাম, তারপরে দিব হচ্ছে 4200 এক্স, শিফট ক্যালক ইকুয়াল, তাহলে আমার চলে আসছে 0.0875। সো এটা এক লাইনের ম্যাথ, এত ক্যালভিনেও বলতে পারো, এত ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো, ঠিক আছে? এমন কিন্তু না যে এটা ক্যালভিনই আসবে, এটাকে ডিগ্রি সেলসিয়াস বললে কোনো জায়গায় ভুল হবে না, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, যেইভাবেই বলো, ঠিক আছে? কারণ এটা তাপমাত্রার পরিবর্তন। আমি কিন্তু বলতেছি না এত ক্যালভিন এত ডিগ্রি সেলসিয়াসের সমান, এত ক্যালভিন তাপমাত্রার পরিবর্তন এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের সমান। সো ডিগ্রি সেলসিয়াসে অনেকেই এই টাইপের ম্যাথগুলোতে মানে খেয়ালের অভাবে বা কোনোভাবে উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এরকম যদি প্রশ্ন থাকে, তাহলে অনেককে আমি এরকমও করতে দেখছি, এইটুকু পর্যন্ত বের করে তারপরে ওই যে ফর্মুলা আছে না C/5 ইকুয়াল টু K মাইনাস 273/5, হ্যাঁ, ওই ফর্মুলা দিয়ে অথবা কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস আমার জন্য 273 বিয়োগ করে তোমরা দেখা যায় কি ডিগ্রি সেলসিয়াসে নেও, এই জিনিসগুলো করা লাগবে না, কারণ এটা পরিবর্তন, ঠিক আছে? পরিবর্তনটা সরাসরি এটা, ওকে? তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝছো। সো এই ম্যাথে আমার বোঝানোর জিনিস ছিল এটাই, যে যদি তাপমাত্রা বৃদ্ধি বা এসব বলে, এটা আমার একাধারে ক্যালভিনেও রেজাল্ট ডিগ্রি সেলসিয়াসেও রেজাল্ট, ঠিক আছে? একই মান। তাহলে আমরা এই ম্যাথটা আশা করি সবাই করে ফেলছি, এই ম্যাথটা কিন্তু কঠিন কিছুই ছিল না তেমন, ওকে? তাহলে আমরা এইভাবে করে ফেলতে পারবো, ঠিক আছে? আমি এই জায়গায় দিছি যে যদি হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায় করো, বোর্ড পরীক্ষায় করলে কেমনে করতে হয়, আর আমি যেটা লিখে করাই ওটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সামে তুমি যেভাবে করবা, ঠিক আছে? ওকে, স্লাইড দিয়ে দিব আমি। তাহলে এরপরে আসি এই ম্যাথটাও তোমাদের জন্য, এই ম্যাথটার সময় শুরু হয়ে যাচ্ছে এখন, দ্রুত করে ফেলো, এটাও ইজি ম্যাথ, দ্রুত করে ফেলো। দীপিত শাহ বলছো ভাই এখানে যে ইউজ স্ক্যান করলাম না, যে ইউজ করে করা দরকার নেই ওইভাবে, আমার কাছে ওইভাবে করলে মনে হয় প্যাচ লাগে খামাখা। এর যে ডায়াগ্রামটা দেখাইছি ওই ডায়াগ্রাম অনুসারে সবগুলা ম্যাথই দেখা হয়ে যায়, যেগুলোতে এরকম যে দিয়ে দেয় যে এমন না যে কাজে লাগাই করতে হবে। খালি একটা জিনিস মনে রাখলেই হয়, 1 ক্যালোরি সমান 4.2 জুল। মাঝে মাঝে যদি জুল থেকে ক্যালোরিতে অ্যান্সার চায়, ক্যালোরি থেকে জুল অ্যান্সার চায়, তখন 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওইভাবে তুমি ক্যালোরিতে চাইলে ক্যালোরি দেবে, আর এইভাবে করলে আমি যেভাবে করাইলাম তুমি সবসময় এসআই এককে করবা, সবসময় অ্যান্সার জুলে আসবে। আর যদি ক্যালোরিতে দরকার পড়ে 1 ক্যালোরি সমান 4.2 জুল, ওই সম্পর্কটা কাজে লাগাই ক্যালোরি দিয়ে দিব, ঠিক আছে? একটু পরে আসবে এরকম ম্যান। একজন প্রশ্ন করছো পরিবর্তন ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইটে কি একই? না না, তুমি মনে হয় গত ক্লাস মিস করছো। গত ক্লাসে কি আমরা এই জিনিসটা দেখাইছিলাম না যে ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন কিন্তু কিন্তু এক না। 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করলে কত ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ হয়? 1.8 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ হয়। ওকে, তাহলে এটারও অনেকেই অ্যান্সার দিয়ে দিছো, যে অলরেডি অ্যান্সার দিছো হচ্ছে মাহরুফ আহমেদ -7875 জুল, রফাজ হোসেন রাফিউ 5.2 × 10⁵ ক্যালোরি। আচ্ছা, সবাই একটু প্রশ্নটা তোলো, যারাই এতক্ষণ ট্রাই করছো এখন প্রশ্নটা তুলে ফেলো। আমি একটু উত্তরগুলো দেখতে দেখতে প্রশ্নটা তুলে ফেলো দ্রুত, তারপর আমি সলভ করে দিব। প্রশ্নটা তুলে ফেলো, 30 সেকেন্ড সময়। সুনন্দা চৌধুরী 520 520,833.33 ক্যালোরি। বিপ্র চৌধুরী 520,833.33 ক্যালোরি। ইশরাক জাহান মায়া 5.2 × 10⁵ ক্যালোরি। শাহরিয়ার সিয়াম 1875 ক্যালোরি। পরাগ কুমার কবিরাজ 52,000 আচ্ছা না 522600.22 মনে হয় ক্যালোরিতে অ্যান্সার দিচ্ছ। সবাই এককগুলো লিখবা, ঠিক আছে? যারা অ্যান্সার দিচ্ছ। ফারদিন আহমেদ অ্যান্সার দিচ্ছ, শ্রাবণী অ্যান্সার দিচ্ছ। ফারদিন আহমেদ দিচ্ছ 1875 ক্যালোরি। আমি কিন্তু অ্যান্সারে ভ্যারাইটি পাচ্ছি, কিন্তু এইগুলো কিন্তু এত অ্যান্সারে ভ্যারাইটি থাকার কথা না, কারণ এগুলো সহজ ম্যাথ। যাই হোক, তোমরা প্রশ্নটা যারা তুলতেছো তারা তুলতে আমি একটু প্রশ্নটা পড়ি।
পৃথিবীর আবহাওয়ার ভেতর দিয়ে যাওয়ার ফলে 42 কেজি ভরের একটি জ্যোতিষ্কের গতিবেগ 20 কিলোমিটার পার মিনিট থেকে হ্রাস পেয়ে 5 কিলোমিটার পার মিনিট হলো। বাইরের মহাশূন্য থেকে বায়ুমণ্ডলে বা পৃথিবীতে ঢুকতেছে, একটা কি ঢুকতেছে? জ্যোতিষ্ক। ওই যে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা মেটেরয়েডসের ছবি দিয়ে রাখছি, এটা ঢুকতেছে ধরো বাইরে থেকে পৃথিবীর দিকে। তো এটা যখন ঢুকবে তখন কি এটার বেগটা, একটা বেগ থাকবে যেমন 20 কিলোমিটার পার মিনিট এটার বেগ ছিল, তারপরে কি ঢোকার সময় বেগটা কমবে, কেন বায়ুমণ্ডলের সাথে সে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সো তখন কিন্তু এরকমই একটা সিনারিও দেখতে পাই, আগুন জ্বলতে থাকে বা মানে সে প্রচুর গতিবেগ থেকে কমে আস্তে আস্তে কি চারপাশে ঘর্ষণের কারণে সে আগুন জ্বলে যায় অনেক ক্ষেত্রে। এই গতিবেগ পরিবর্তনের দরুন কত তাপ উৎপন্ন হলো তা ক্যালোরিতে নির্ণয় করো। সো এই টাইপের ম্যাথ যখন আমি করব তখন এটা বোঝাই যাচ্ছে এখানে আমি কি করব, গতিশক্তির পরিবর্তন নিয়ে কাজ করব। তাহলে সমান সমানের এই পাশে আমি গতিশক্তির পরিবর্তন, সমান সমানের এই পাশে আমি তাপ বের করব। আমার কিন্তু এখানে সরাসরি তাপই বের করতে বলছে, তাপ, তাই না? সরাসরি আমার তাপ বের করতে বলছে, আমার কিন্তু ওই ঝামেলায় আর যাওয়া লাগে নাই যে তাপমাত্রার পরিবর্তন কত বা অবস্থার পরিবর্তন কত। সো আমার সরাসরি তাপ বের করব। তাহলে এখানে আমি বের করতেছি অ্যাকচুয়ালি কি তাপকে, আর তাপটা আসলে কোথা থেকে আসবে? গতিশক্তির পরিবর্তন থেকে আসবে। তো আমি কি দিব? হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই স্কোয়ার। তো এইটার মডুলাস দিব, রাইট? এখন এই জায়গাটার মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে যে 20 কিলোমিটার এই গতিবেগ পরিবর্তনের দরুন তাপ উৎপন্ন হয়। আমাকে কিন্তু বলা নাই যে এটার এত অংশ তাপে তৈরি হচ্ছে, কিছু যেহেতু বলা নাই তাহলে আমি কি করব, ধরে নিব পুরাটাই আমার তাপে বুঝি যাচ্ছে, পুরাটাই আমার তাপ উৎপন্ন করতেছে, এটা ধরে নিব। ওকে, তাহলে এইটা পুরাটাই ইকুয়াল টু কিউ ধরে এখন যদি কাজ করি, মডুলাস দিয়ে দিলে ভালো হয়, তাহলে হচ্ছে তোমার প্লাস মাইনাস নিয়ে ঝামেলা নেই। তো হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস ভি আই স্কোয়ার, হ্যাঁ, মডুলাস ইকুয়াল টু কিউ। এখন একবারে আমি এই জায়গায় যদি একটু ভিএফ ভিআই কে কিলোমিটার পার মিনিটে আছে, তো এটাকে মিটার পার সেকেন্ডে নিই, এসে এককে নিই। সো কিলোমিটার পার মিনিট কত কত আছে? 20 কিলোমিটার পার মিনিট থেকে 5 কিলোমিটার পার মিনিট। ওকে, তাহলে আমরা এই জায়গায় 20 কিলোমিটার পার মিনিট, এটাকে কি করলে এটা মিটার পার সেকেন্ডে যাবে? 1000 দিয়ে গুণ দিতে হবে মিটারে যাওয়ার জন্য, 60 দিয়ে ভাগ দিতে হবে সেকেন্ডে যাওয়ার জন্য, হ্যাঁ। তাহলে এটা আমার সরাসরি চলে আসবে কি মিটার পার সেকেন্ড। আবার এখানে 5 কিলোমিটার পার মিনিট, তাহলে এটা আমার মিটার পার সেকেন্ডে। তাহলে আমি ভি এফ ভি আই এই দুটো জিনিস জেনে গেছি। এম এর ভ্যালু দেওয়া আছে আমার 42 কেজি। ওকে, তাহলে আমি এই ভ্যালুগুলো একটু বসাই, এই ভ্যালুগুলো একটু বসাই। এই ভ্যালুগুলো যদি আমি একটু বসাই, একবার ডিরেক্ট আমার এখানে মাইনাস আসলেও আমি এখানে কি মাইনাস মডুলাস যেহেতু প্লাস নিব, তাহলে আমার 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল এরকম আসতেছে। ঠিক আছে, একটু দেখে নিও ঠিক হচ্ছে কিনা আমার ক্যালকুলেশন, এরকম আসতেছে। সো 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। আমার কিসে নিতে হবে অ্যান্সার? ক্যালোরিতে, তাই না? আমরা এই সম্পর্কটা মনে রাখবো, 1 ক্যালোরি 9-10 এর পড়া, 1 ক্যালোরি সমান সমান কত জুল? 4.2 জুল। ক্যালোরিও তাপের একটা একক, ঠিক আছে? সো আমরা 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। আমি এখন আছি কিসের? জুলে। আমার নিতে হবে কিসে? ক্যালোরিতে। তাহলে ভাগ দিব নাকি? আমি 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কে ভাগ দিলাম। কি দিয়ে ভাগ দিলাম? 4.2 দিয়ে ভাগ দিলাম। কেন দিলাম? কারণ ক্যালোরিতে যাইতে চাই, জুল থেকে ক্যালোরিতে যেতে চাই। তাহলে এইটাকে যদি আমি 4.2 দিয়ে ভাগ দিই, তাহলে আমার আসতেছে 5.19 বা 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে অনেকের সাথে অ্যান্সার মিলে গেছে, আমরা অনেকেই এই অ্যান্সারটা দাগাইছিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি এই ম্যাথটাও তোমরা সবাই বুঝে গেছো।
আচ্ছা, তাহলে মাহরুফ আহমেদ বলছে এখানে মাইনাস আসার মানে কি তাপ শোষিত হবে? আচ্ছা, প্লাস মাইনাসে যাবই না আমরা এখানে। এখানে অ্যাকচুয়ালি তাপ শোষিত হইতে পারে, তাপ কার দ্বারা শোষিত হবে, দুইটা তিনটা অবজেক্ট থাকতে পারে। সো আমরা একবার ডিরেক্ট মডুলাস আকারে কাজটা করে দিব, তাহলে প্লাস মাইনাসের ঝামেলায় আর যাওয়াই দরকার পড়বে না। ওকে, তাহলে এই জায়গাটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। ওকে ফাইন, তাহলে এই ম্যাথটা যদি বুঝে যাই, তাহলে আমরা দেখি এই ম্যাথটা আমার এখানে টাইপ করা। হ্যাঁ, প্রথমে আমরা এভাবে করছি। এটা যদি বোর্ডে করো তাহলে বোর্ডে করলে একটু ভাঙায় ভাঙায় করবা আর কি, এই আর কি। প্রাথমিক গতিশক্তি, শেষ গতিশক্তি বের করে তারপরে হচ্ছে তুমি গতিশক্তির পরিবর্তন বের করে তুমি এই জায়গায় কাজটা করবা। ঠিক আছে, আমি স্লাইড দিয়ে দিব তোমাদেরকে। ওকে ফাইন, তাহলে আরেকটা ম্যাথ প্রবলেম। এই ম্যাথ প্রবলেমটা কি বলা আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক খণ্ড বরফকে কত উচ্চতা থেকে ছেড়ে দিলে মাটির সঙ্গে সংঘাতে সম্পূর্ণ গলে যাবে? ধরে নাও যে পতনজনিত শক্তির অর্ধেক তাপে রূপান্তরিত হয়। এটা আমি করে দিই, এটা তোমাদের আলাদা করে করা লাগবে না, এটা আমি করে দিই। সবাই একটু প্রশ্নটা তুলে ফেলো, 30 সেকেন্ড সময়, একটু প্রশ্নটা তুলে ফেলো, একটু প্রশ্নটা তুলে ফেলো দ্রুত, একটু প্রশ্নটা তুলে ফেলো, 30 সেকেন্ড সময়। তুললে আমাকে বইলো, তুলসি। ওকে, হৃদয় কর্মকার, অজয় চক্রবর্তী, হ্যাঁ এটা খুবই ইজি। সো প্রশ্নটা যদি তুলে ফেলো তাহলে আমি এটা খুবই দেখাই দিই দ্রুত করে, যে এখানে একটা বরফখণ্ড আছে, বরফখণ্ডটা মাটিতে পড়বে, মাটিতে পড়ার সময় কি এটা গলে গেছে, রাইট? সো পড়তে পড়তে গলে গেছে, অ্যানিমেশনটা দেখো আবার ওইদিকে। সো বরফখণ্ডটা ছিল, মাটিতে পড়তে পড়তে সে কি হয়ে গেছে, গলে গেছে। সো এটা আমি করে দিই, টাইম কাউন্ট স্টার্ট করতেছি না আর, আমি এটা করে দিই। সো এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার ছিল, এই জায়গায় সে কত ডিগ্রি ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখানেও সে কত ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে সে ছিল আইস ফর্মে, আর এখানে ছিল, এখানে সে আসছে কি ওয়াটার ফর্মে। ওকে, তাহলে এখানে বলছে যে অর্ধেকটা কিসে রূপান্তরিত হয়, তাপে। এমন না যে এখানে যে বিভব শক্তির পরিবর্তন রয়েছে, আমরা জানি বিভব শক্তির পরিবর্তন কি mgh। এই যে বিভব শক্তির পরিবর্তন রয়েছে, এই বিভব শক্তির পুরাটা কি তাপে রূপান্তরিত হয়েছে? না, এই বিভব শক্তির পুরাটা তাপে রূপান্তরিত হয় নাই, কিন্তু এটার 50% বা অর্ধেক, 50% বা অর্ধেক তাপে রূপান্তরিত। সো এইটা ইকুয়াল টু দিয়ে আমরা কি করব, উৎপন্নকৃত তাপ। তো আমরা কিউ না লিখে একবারে ডিরেক্ট, যদি বুয়েট বাই রিকমেন্ডেশন, ডিরেক্ট লিখে দিব, কিউ না লিখে এই তাপটা কি করছে, তাপমাত্রা বাড়াইছে কমাইছে? না, অবস্থার পরিবর্তন করছে। সো অবস্থা পরিবর্তন করলে সূত্র কি, এমএলএফ লিখলাম। তাহলে দেখো জাস্ট সম্পর্ক বসে দিই, কিচ্ছু না, জাস্ট একটা লাইনের ম্যাথ। এম কাটাকাটি, এখানে এল এফ এর ভ্যালু 3.33 দিতে পারো, 3.36 দিতে পারো, আমি 3.33 দিয়ে করি। 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল পার কেজি। তারপরে এইচ এর ভ্যালু আমরা এই ক্ষেত্রে বের করব, এইচ এর ভ্যালুটাই, এইচটাই আমার টার্গেট। জি এর ভ্যালু 9.8 বসাই দিব। তাহলে এই জায়গাটার মধ্যে আমি কাকে বের করে ফেলতে পারবো, একবারে আমি এইচ কে বের করে ফেলতে পারবো। সো এইচ কে যদি একবারে বের করি, 2 ইন্টু 3.33 ইন্টু 10, তোমরা 3.36 দিয়ে করতে পারো। 2 ইন্টু 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 9.8। তাহলে এইখানে আমার আসে হচ্ছে 679591.84 মিটার। তাহলে এইটা আমার এই ম্যাথের অ্যান্সার, ঠিক আছে? এটা আমার এই ম্যাথের অ্যান্সার, এক লাইনের ম্যাথ। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে বলেই দিচ্ছি, সহজ কিন্তু আসে, তাই আমি এই ম্যাথগুলো দিচ্ছি। এই জায়গায় বেশি কঠিন করার সুযোগ আসলে নাই। আচ্ছা, এরপর একটা ম্যাথ দেখবো, ওইটাই বলতে গেলে ওই এই রেঞ্জে বলতে পারো একটু কঠিন টাইপের ম্যাথ, ঠিক আছে? এরপরে একটা ম্যাথ দেখবো। তাহলে আশা করি এই জায়গায় যা যা লিখছি ভাইয়া সব কিছুই বুঝতে পারছো, কঠিন কিচ্ছুই করি নাই, জাস্ট সম্পর্ক বসাইছি। বিভব শক্তির পরিবর্তনের অর্ধেক, এই যে পতনজনিত শক্তির বা বিভব শক্তির পরিবর্তনের অর্ধেক ইকুয়াল টু কি, উৎপন্নকৃত তাপ। আর ওই উৎপন্নকৃত তাপটা কি, অবস্থার পরিবর্তন করছে, তাই এমএলএফ। তাপমাত্রা পরিবর্তন করলে বলতাম এমএস ডেল থিটা। ওকে ফাইন, তাহলে এবার আমরা চলে যাই, আমরা এভাবে করে ফেলতে পারবো বোর্ড পরীক্ষা যদি আসে, ঠিক আছে? দিয়ে দিব এই সাইডটা। ওকে, কিলোমিটারে না নিলেও চলবে, মিটার রেখে দিলেই চলবে। আচ্ছা, এবার আসি এই ম্যাথটা তোমাদের জন্য, সময় 2 মিনিট, শুরু করে দাও। এই ম্যাথটা তোমাদের জন্য, সময় 2 মিনিট, শুরু করে দাও। এই ম্যাথটা তোমাদের জন্য, সময় 2 মিনিট।
একটা অ্যান্সার পাইছি আমি, রফাজ হাসান রাফিউ অ্যান্সার দিছো 409.87 মিটার পার সেকেন্ড। এক্সক্লুসিভ তাহমিদ 409.87, রেহনুমা মোহ 409.87। জিন্নি বলছো আটকে গেছে, আমার এখানে কিন্তু আটকায়নি, আমার এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হয় তোমার নেটের সমস্যা, তুমি একটু রিলোড করে নিতে পারো। মোহনা মিফতা 409.87, ফাহমিদা ফাইজা 409.87, সালেক বিন হোসেন আলিফ 409 মিটার পার সেকেন্ড, শ্রাবণী 409.87, মৌমিতা 409.87, মাহরুফ আহমেদ 409.87, প্রশান্ত চক্রবর্তী 409.87। তাসলিম আমিন বলছো অ্যাপ্রোচটা বুঝিনি। অ্যাপ্রোচটা যে ডায়াগ্রামটা আমরা এখানে, আচ্ছা তোমরা একটু প্রশ্নটা তুলে ফেলো, দ্রুত একটু প্রশ্নটা তুলে ফেলো 30 সেকেন্ডের মধ্যে, তারপর আমি করে দিচ্ছি। অ্যাপ্রোচটা তো ডায়াগ্রামটা আমরা প্রথমে আজকে ক্লাস যেটা দিয়ে শুরু করলাম, যে আমার এখানে বিভব শক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন কৃত কাজ কি করতে পারে, তাপ উৎপন্ন করতে পারে, ওই তাপ আবার কি করতে পারে, অবস্থার পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন করতে পারে। জাস্ট এইটা ইকুয়াল টু এটা দিয়ে বসাই দিতে হয়, যদি 75% হয় 75%, 50% হলে 50%, এরকম। ওকে ফাইন। তাহলে এই প্রশ্নটা আমি একটু পড়ি। এখানে কি বলা আছে, একটা সীসার বুলেট কোনো প্রতিবন্ধকে আঘাত পেয়ে গলে যায়, গলে গেছে একদম, ঠিক আছে, তার মানে তার তাপমাত্রা গলনাঙ্ক পর্যন্ত গেছে, দেন গলনাঙ্কে সে কঠিন থেকে তরলে রূপান্তরিত হচ্ছে। যদি প্রতিবন্ধক কর্তৃক 25% তাপ শোষিত হয়, সীসার গলনাঙ্ক 25% তাপ শোষিত হয়, বুলেটের আদি তাপমাত্রা যদি 27 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে বেগ নির্ণয় করতে বলছে। কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। সীসার গলনাঙ্ক 327 ডিগ্রি সেলসিয়াস, সীসার আপেক্ষিক তাপ অর্থাৎ সীসার কিসের ভ্যালু দেওয়া আছে, এটা সীসার এস এর ভ্যালু দেওয়া আছে, সীসার এস এর ভ্যালু দেওয়া আছে 126 জুল পার কেজি পার কেলভিন। গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দ্যাট মিন্স এল এফ এর ভ্যালু দেওয়া আছে, সীসার এল এফ এর ভ্যালু দেওয়া আছে। ওকে, তো তাপমাত্রা আগে ছিল কত 27, পরে হয়েছে কত 327, তাই না? কারণ 327 তাপমাত্রায় তো সে যে গলবে। তার মানে এখানে সীসার জন্য যদি আমি একটু দেখি সাইড বাই সাইড, সীসার জন্য কি হয়েছে, তার তাপমাত্রা প্রথমত 27 ডিগ্রি সেলসিয়াস থেকে, 27 ডিগ্রি সেলসিয়াস থেকে সে এম এস ধরে নিলাম, এম এস ডেল থিটা পরিমাণ তাপ গ্রহণ করে কত হয়েছে 327 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাই না? এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। এখানে সে কি সলিড থেকে সলিডই ছিল, তাই না? 27 ডিগ্রি সেলসিয়াসের সলিড সীসা থেকে 327 ডিগ্রি সেলসিয়াস সলিড সীসা। তারপরে কি হয়েছে, তারপরে সে 327 ডিগ্রি সেলসিয়াসের সলিড সীসা থেকে অর্থাৎ কঠিন সীসা থেকে এম এল এফ পরিমাণ তাপ সে গ্রহণ করছে, গ্রহণ করে সে কি হয়েছে 327 ডিগ্রি সেলসিয়াসের লিকুইডে পরিণত হয়েছে। এটা হচ্ছে লিকুইড, আমি লিকুইডটাকে স্মল এল দিয়ে লিখতেছি, এটা সলিডটাকে এস দিয়ে লিখতেছি। হ্যাঁ, সলিড থেকে লিকুইড অর্থাৎ গলে গেছে। ওকে, সো এই দুই উপায়ে আমার কি লাগছে, তাপ লাগছে। এখানে এইখানেও একটা তাপ লাগছে, এখানেও একটা তাপ লাগছে। তাহলে মোট আমার তাপ লাগছে কত, এম এল এফ প্লাস এম এস ডেল থিটা। এটা হচ্ছে আমার মোট প্রয়োজনীয় তাপ। মোট প্রয়োজনীয় তাপ আমি তাপগুলোকে কি করি, ডান পাশে লিখি, তাই তো, প্লাস এম এল এফ, এটা আমার মোট প্রয়োজনীয় তাপ। এবার আসি এই তাপটা তৈরি হয়েছে কোথা থেকে? অবশ্যই এই প্রতিবন্ধকে যাবার সময় তার একটা গতিশক্তির চেঞ্জ হয়েছে, ওই গতিশক্তির চেঞ্জ থেকে। সো আমার এখানে বের করতে হবে কি, গতিশক্তির চেঞ্জটা। একটু বলে রাখে, এই জায়গায় সে যখন যাচ্ছে, যাবার আগ দিয়ে মানে যখন জাস্ট সে দেয়ালে হিট করবে, তখন তার বেগ ছিল হচ্ছে ভি। তারপরে সে যখন গেল, তখন তার বেগ কি, তরল হয়ে গেছে, থেমে গেছে। তরল হয়েও কি সে বুলেটের মতন চলবে? চলবে না। তরল হয়ে সে কি, তরল হয়ে সে থেমে যাবে, তাই না? সো তারপরে তার বেগটা কত হয়েছে, 0। ঠিক আছে, প্রথমে ছিল বেগ ভি, তারপরে বেগ হয়েছে কত, 0, যখন সে যাচ্ছে, গলে গেছে যেহেতু। এখন এই জায়গায় যে তাপটা উৎপন্ন হয়েছে, এই তাপ কিন্তু কিছু অংশ সীসা পাইছে, কিছু অংশ কে পাইছে, ইটের দেয়ালটা পাইছে, তাই না? কিছু অংশ সীসা পায়, কিছু অংশ ইটের দেয়ালটা পায়। সীসা যেই অংশটা পায় সেইটাই তো এই জায়গায় ব্যবহার হচ্ছে। দেয়াল তো, দেয়াল যেই তাপটা পাইছে, দেয়ালের তাপটা সে কি করছে, দেয়ালের তাপমাত্রা বাড়ছে। এটা তো সীসার কিছু হয়নি। সীসা যেই তাপটা পাইছে ওই তাপটা দিয়ে সীসার তাপমাত্রা বাড়াইছে, আবার গলেও গেছে, তাই না? তাহলে আমরা এখানে একটা জিনিস পাচ্ছিলাম, প্রতিবন্ধক কর্তৃক 25% তাপ শোষিত হয়। দ্যাট মিনস উৎপন্ন কিউ এর মোট যদি তাপ উৎপন্ন হয় কিউ পরিমাণ, কিউ এর 75% পাইকে সীসা, 75% কিউ পাইকে সীসা, আর 25% কিউ পাইকে প্রতিবন্ধক দেয়াল। হ্যাঁ,
তাহলে আমরা ওকে দিব কত পার্সেন্ট? 75%। ওই 75% দিয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, তাপমাত্রা বাড়ছে আর অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আমি এই জায়গাটার মধ্যে যখন লিখবো তখন আমার যে উৎপন্ন তাপের 75%, উৎপন্ন তাপটা আসছে কোথা থেকে? বেগের পরিবর্তন থেকে। সো আমার লেখা উচিত ছিল না এরকম হাফ এম ভিএফ স্কোয়ার মাইনাস ভিআই স্কোয়ার, মডুলাস দেওয়া উচিত ছিল আমি একবারই লিখি হাফ এম ভি স্কোয়ার। আগে বেগটা কত ছিল এটা বের করা দরকার, ভি স্কোয়ার। মাইনাস জিরো স্কোয়ার দেওয়ার কথা ছিল, কিন্তু মাইনাস জিরো স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা না? একই কথা। তাহলে এটা হচ্ছে আমার গতিশক্তির পরিবর্তন, এই টার্মটা আসলো গতিশক্তির পরিবর্তন। এইটাকেই আমরা উৎপন্ন তাপ হিসেবে পাচ্ছি। এই উৎপন্ন তাপের সীসার মধ্যে গেছে কত অংশ? সীসার মধ্যে গেছে কত অংশ? 75% অংশ। 75 পাইলাম কোথা থেকে ভাইয়া? এই 75টা পাইলাম কোথা থেকে? এই 75টা পাইলাম 100 মাইনাস 25, বলা ছিল প্রতিবন্ধক পাবে 25%। তাহলে 100 টোটালটা হচ্ছে 100%, 100%-এর 25ও নিয়ে গেছে, সীসা পাইলো 75%। তাহলে এইটাই আমার গতিশক্তির পরিবর্তন, এটাই আমার উৎপন্নকৃত তাপ মানে কিউ। এই কিউ এর 75 অংশ নিচ্ছে সীসা, তার মানে এতটুকুটার মিনিং হচ্ছে সীসা কত তাপ পায়, আর এই সীসা তাপ পেয়ে কি করে? তাপমাত্রার পরিবর্তন করে আর অবস্থার পরিবর্তন করে। তাহলে আমি এই সম্পর্কটা যদি দাঁড় করাইতে পারি, প্রশ্ন মতে এই সম্পর্কটা যদি দাঁড় করাইতে পারি, তাহলে কিন্তু ম্যাথ শেষ আমার। তাহলে ম্যাথ শেষ আমার। এম 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 কাটাকাটি ওই সব সাইড থেকে। এস এর ভ্যালু দেওয়া আছে না, এই যে এস এর ভ্যালু। এল এফ এর ভ্যালু দেওয়া আছে না, এই যে এল এফ এর ভ্যালু। ঠিক আছে, আর ভি এর ভ্যালুটাই তো আমরা কি করতে চাই? বের করতে চাই। সো ভি এর ভ্যালুটা যদি আমি বের করি, একবারে করে ফেলবো। 1 সমীকরণ 51 দিয়ে করা শিখাইছি না আমি ক্যালকুলেটরে? 1 সমীকরণ 51 দিয়ে একবারে করবা। ঠিক আছে, যারা যারা নতুন 1 সমীকরণ 51 বুঝতেছো না, তোমরা অ্যানাউন্সমেন্টে দেখবা ভাইয়ার ক্যালকুলেটরে ক্লাস আছে, ওখান থেকে 1 সমীকরণ 51 করে ফেলবা। আমি যদি করে ফেলি 1 সমীকরণ 51 0.5 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 75%, 75%কে লিখবো 75/100 ইকুয়াল দেওয়ার পরে এস ডেল থিটা, এস কত? 126, ডেল থিটা কত? 327 থেকে 27 বাদ দিলে কত আসবে? 327 মাইনাস 27, আমি যে করে দেখাচ্ছি, তারপরও এটা 300 একবারে লিখে ফেললেই হয়। হ্যাঁ, 300 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো, ক্যালভিনও বলতে পারো, একই কথা। 300 প্লাস এল এফ এর ভ্যালু কত? 25,200। শিফট ক্যালক ইকুয়াল, আমার এখানে অ্যান্সার দেখাচ্ছে 409.87, 409.87 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা আমার একবার অ্যান্সার চলে আসবে। তাহলে আমার এই টাইপের ম্যাথ আসলে বুয়েটে করতে হলে কতটুকু করা লাগবে? এতটুকু করলেই অ্যাকচুয়ালি 10/10 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আশা করি আমরা সবাই বুঝছি। এই টপিকগুলো থেকে আসলে কঠিন ম্যাথ তেমন নাই, সো এই টাইপের ম্যাথগুলোই আসতে পারে। সৌরভ দাস বলছো ভাইয়া ভি ইকুয়াল টু 0টা বুঝলাম না, কিসে পরিণত হয়েছে? সে কি হয়ে গেছে? গলে গেছে না? গলে গেছে। তাহলে গলার পরে কি সে বুলেটের বেগ নিয়ে যাবে? ওই লিকুইডটা, ওই তরল সীসাটা কি বুলেটের মতন বেগ নিয়ে যাবে? যাবে না, অবশ্যই সে থেমে যাবে। গলে গেলে মানে কি? থেমে যাচ্ছে না? থেমে গেছে। সো গলে গেলে আমরা ধরেই নিব বাই ডিফল্ট সে থেমে গেছে। ওই তরলটা আবার কত বেগে যাচ্ছে? কারণ তরল যখন সে হয়ে গেছে তখন তো সে ছিন্ন বিচ্ছিন্ন। কঠিন তো একটা বস্তু, তাই না? তরল যখন হয়ে গেছে তখন তো সেই মাল্টিপল কণাগুলো কি আলাদা আলাদা, তখন এই কণা হয়তো বেগ পাইছে, ওই কণা হয়তো বেগ পায়নি, তাই আমরা ধরেই নিব গলে গেছে মানে থেমে গেছে। ঠিক আছে, সাইফ মিরাজ বলছো কনফিউজ উইথ 25%, বলছে যদি প্রতিবন্ধক কর্তৃক 25% তাপ শোষিত হয়, তার মানে এই কথাটার মানে কি? উৎপন্ন তাপ যদি কিউ হয়, কিউ এর 25% নিয়ে যায় কে? এই দেয়ালটা প্রতিবন্ধককে দেয়ালটা নিয়ে গেছে। তাহলে উৎপন্ন তাপের বাকিটা কে নিছে? অবশ্যই সীসার বুলেটটা। তাইলে এই 75% কিউ নিছে কে? এটা। তাই এখানে আমি এই 75% দিছি। এটার পরিচয় কি? গতিশক্তির পরিবর্তন, বা বলতে পারি উৎপন্নকৃত তাপ। হ্যাঁ, আর এই উৎপন্নকৃত তাপের 25% নিছে দেয়াল, 75% পাইছে ও সীসার তাপমাত্রার পরিবর্তন, তাপ যতটুকু তাপ লাগে তাপমাত্রা পরিবর্তনের জন্য সেটা লিখলাম, সীসার গলতে কতটুকু তাপ লাগে সেটা লিখলাম। তার মানে এই 75%ই তো সে দুই উপায়ে ব্যয় করছে, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটা বুঝলাম। এই ম্যাথটা আশা করি সবাই বুঝতে পারছো, তেমন কঠিন কিছু আলোচনাই ছিল না। তাহলে আমরা এইভাবে লিখবো, বোর্ড পরীক্ষার জন্য 75% ব্যয় হয়, তারপরে আমরা এইভাবে করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে ইউ দিয়ে করছি একই কথা, সো আমরা এইভাবে জাস্ট বসাই দিলেই হয়ে যায়। ওকে, তাহলে এবার চলো আমরা একটু র্যাপিডলি নতুন আলোচনায় যাই। নতুন আলোচনার মধ্যে আমাদের কিছু গ্রাফ রিলেটেড ম্যাথ থাকবে বলছি, ওইটার মধ্যে আমরা আস্তে আস্তে ঢুকি। তো আমাদের এই পোর্শনটা কিন্তু শেষ। তোমরা প্র্যাকটিস প্রবলেমের যে ম্যাথগুলো আছে, ওই প্রবলেমের ম্যাথগুলো দেখবা যে মোটামুটি সবই পারো, একই টাইপের, এরকম টাইপেরই আসে।
ওকে ফাইন, সিস্টেম ও পরিবেশ এটা একটু দ্রুত করে বলে যাই। সিস্টেম হচ্ছে যেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি, আর পরিবেশ হচ্ছে সিস্টেম ছাড়া যে বাকি অংশটা। আমরা আয়তনের পরিবর্তন বলো, তাপমাত্রার পরিবর্তন বলো, কার মাপবো? সিস্টেমের মাপবো, পরিবেশের মাপবো না। পরিবেশ হচ্ছে চারপাশের জিনিসটা। আমরা একটা ফিজিক্সের এক্সপ্লেন করে যেটুকু রেফারেন্স হিসেবে চিন্তা করব, যতটুকু ধরো একটা গ্যাস চেম্বারের মধ্যে আমরা গ্যাসের যে চারপাশটা আছে দেয়াল, ওইগুলোকে কিন্তু সিস্টেমের অন্তর্ভুক্ত করবো না, শুধু গ্যাসটাকে। একটা চা বানানোর সময় চায়ের কেটলিটাকে বা পাতিলটাকে তুমি কি ধরবা না সিস্টেম হিসেবে, তুমি ধরবা শুধুমাত্র চাটাকে, কারণ তুমি ফোকাস হচ্ছে কোথায়? চায়ের, তাই না? পাতিল এখানে পুড়ে যাক, কালো হয়ে যাক, ওইটা নিয়ে আমাদের ফ্যাক্ট করতেছে না। তো আমি জাস্ট কথার কথা এইভাবে বুঝাইলাম। তো সিস্টেম তিন রকমের হইতে পারে, মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। সো মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন ডেফিনেশনে যাচ্ছি না, জাস্ট এক্সাম্পলগুলো দেখাই দিচ্ছি। এখানে দেখো বোতলটা থেকে পানি বাষ্প আকারে বের হইতে পারে, আবার তাপ দিলে বোতলের পানিটা তাপ গ্রহণ করতে পারে বা ছেড়ে দিতে পারে। তার মানে এখানে কি শক্তির আদান প্রদান হচ্ছে, হবে কি হবে না? ফ্রিজে রাখলে ঠান্ডা হবে, হবে। তার মানে তাপ ছেড়ে দিতে পারে, গরম করতে দিলে গরম হবে, হবে। তার মানে তাপ গ্রহণ করতে পারে, শক্তি আদান প্রদান করতে পারে। আর উপর দিয়ে বাষ্প আকারে কি এই পানির একটা অংশ চলে যেতে পারে, আবার বাষ্প আকারে ভেতরেও আসতে পারে, দুইটাই ঘটতে পারে। তাহলে ভরের আদান প্রদান সম্ভব, শক্তির আদান প্রদান সম্ভব যদি হয়, তাহলে আমরা বলবো সেটা মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেম কখন বলবো? যখন শক্তি আদান প্রদান সম্ভব হবে। এখন যদি তুমি ঢাকনা দিয়ে ঢেকেও তাকে গরম করো, গরম হবে না? হবে। তুমি যদি ফ্রিজে রেখে দাও ঢাকনা দিয়ে ঢেকে সিল করে, তারপরও ঠান্ডা হবে না? হবে। তাহলে এইটা হচ্ছে কি ভর আদান প্রদান হচ্ছে না, উপরে কর্ক দিয়ে আটকাই দিলাম, ছিপি দিয়ে আটকাই দিলাম, কিন্তু শক্তির আদান প্রদান হচ্ছে। শক্তির আদান প্রদান হবে, ভর হবে না, সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম কি? আমার চারপাশ দিয়ে আমি প্রলেপ দিয়ে দিছি কিসের? তাপ অন্তরক পদার্থের, অর্থাৎ যেই পদার্থ দিয়ে তাপ বাইরেও যেতে পারে না, ভেতরেও আসতে পারে না, এরকম তাপ অন্তরক পদার্থ দিয়ে আমরা প্রলেপ দিয়ে দিলে, মানে ফ্লাক্স চিন্তা করতে পারো, তোমাদের বাসার হটপট চিন্তা করতে পারো, এইগুলোর ভেতরে একটা কিছু রেখে তারপরে তুমি ফ্রিজে রাখো, দেখবা যে ভেতরের জিনিসটা গরম আছে, গরমই থাকবে, যদি লিকেজ না থাকে অ্যান্ড ওইটা প্রপার সিলড থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি দেখবা যে ভেতরের জিনিসটার কিন্তু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। তুমি একটা ফ্লাক্সে চা রেখে ফ্লাক্সটা ফ্রিজে রেখে দাও, তাহলে চা কিন্তু দেখবা বাইর করার পরে গরমই থাকতেছে, ঠিক আছে? তাহলে ওই টাইপের জিনিসগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো কি বিচ্ছিন্ন সিস্টেম, মানে এটাতে ভরও আদান প্রদান হবে না, শক্তিও আদান প্রদান হবে না। তাহলে আমরা এই কয়েকটা সিস্টেম দেখে নিলাম। আমাদের আরো কয়েকটা জিনিস র্যাপিডলি জিনিসগুলো দেখবো, স্লাইড দিয়ে দিব। তাপগতীয় চলক তিনটা নিয়ে আমরা আলোচনা করবো, যে গ্রাফ যে বলো, যাই জিনিসগুলো বলো, এগুলোতে তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো। চাপ, আয়তন, তাপমাত্রা। গ্যাস নিয়ে আমাদের এই চ্যাপ্টারে বেশিরভাগ আলোচনা সিস্টেম হিসেবে। সো চাপ, আয়তন, তাপমাত্রা, ওই গ্যাসের চাপ কতটুকু হয়েছে, আয়তন কতটুকু বাড়ছে কমছে, তাপমাত্রার কি চেঞ্জ হয়েছে, এই জিনিসগুলো আমরা আলোচনা করবো কোথায়? তাপগতীয় চলকে। তাপগতীয় প্রক্রিয়া আছে, তাপগতীয় প্রক্রিয়া আমরা চারটা আলোচনা করবো, সেটা হচ্ছে সমচাপ, সমআয়তন, সমুষ্ণ, রুদ্ধতাপীয়। তাপগতীয় প্রক্রিয়া কি? এই যে তিনটা তাপগতীয় চলক বললাম, এমন কোনো ঘটনা যেই ঘটনায় সিস্টেমের, এমন কোনো ঘটনা বা ইভেন্ট যেই ঘটনায় বা এমন কোনো প্রসেস যেইটাতে সিস্টেমে চাপ বা আয়তন বা তাপমাত্রা বা তিনোটাই পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলবো তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া চার রকমের। সমচাপ, নামের মধ্যেই লুকানো আছে। সমচাপ প্রক্রিয়া বললে আমাদের ম্যাথসে বুঝতে হবে কি? পি কনস্ট্যান্ট, পি বাড়বে না কমবে না। সমআয়তন বললে বুঝতে হবে ভি কনস্ট্যান্ট, ভি বাড়বে না কমবে না। সমুষ্ণ বললে বুঝতে হবে টি কনস্ট্যান্ট। রুদ্ধতাপীয়, তাপটা রুদ্ধ অবস্থায় আছে, কিউ কনস্ট্যান্ট। এই দুইটা নিয়ে একটু প্যাচ লাগে মানুষের। সমুষ্ণ টি কনস্ট্যান্ট, রুদ্ধতাপীয়তে কিউ কনস্ট্যান্ট। সমুষ্ণতে তাপমাত্রা কনস্ট্যান্ট, রুদ্ধতাপীয়তে কিউ কনস্ট্যান্ট। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোলা লাগবে না, এগুলো আমি স্লাইডে দিয়ে দিব। সো এগুলো জাস্ট একটু রিভাইজ করাই যাচ্ছি, কারণ অনেকেই হয়তো অনেক দিন পরে ক্লাসটা করতে আসছো। সো একটু রিভাইজ করাই যাচ্ছি, সো দ্যাট তোমাদের সামনে ম্যাথগুলো ভাষা শুনতে অসুবিধা না হয়। এবার আসি আয়তন পরিবর্তনের কৃতকাজ। এই যে এখানে একটা সিস্টেম দেখতে পাচ্ছ, এই সিস্টেমের এখানে গ্যাস আছে, এখানে কি আছে? গ্যাস আছে। আমি সামহাউ সাপোজ ধরো এখানে তাপ দিলাম, মানে সাপোজ ধরো এখানে আগুন দিলাম, আগুনের ব্যবস্থা করলাম সাপোজ। তো আগুন যদি আমি দেই এখানে, তাহলে গ্যাসটা কি হবে? ছোটাছুটি বাড়বে। ছোটাছুটি বাড়লে এই যে এখানে একটা পিস্টন লাগানো আছে, পিস্টন কিন্তু এখানে একটা, দুইটা না, ঠিক আছে? এটা হচ্ছে পিস্টনের আদি অবস্থাটা, ইনিশিয়াল স্টেট, আর এটা পিস্টনের শেষ অবস্থাটা। তাহলে ছোটাছুটি যে বাড়তেছে, একটা গ্যাস আছে, গ্যাসের মধ্যে আমি তাপ দিলাম বা কিছু করলাম, সো এর ছোটাছুটি বাড়ছে। ছোটাছুটি বাড়লে এই পিস্টনটা নরণক্ষম, মানে নড়তে পারে। তাহলে এই পিস্টনটা অবশ্যই গ্যাস যদি প্রসারিত হয়, ধাক্কা দেয়, ধাক্কা দিলে এই পিস্টন একটু সামনে চলে যাবে। সামনে চলে গেছে, কতটুকু পরিমাণ দৈর্ঘ্য পরিমাণ সামনে চলে গেছে? ধরে নিলাম ডিএক্স দৈর্ঘ্য পরিমাণ সামনে চলে গেছে। বলতে পারো কেন ডিএক্স ভাইয়া? কারণ ডিএক্স হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য, যেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য জুড়ে আমার এইখানে যেই ফোর্স
এইখানে সেই একই ফোর্স, এইখানে সেই একই ফোর্স। আবার এই দিকে গেলে ধরো ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এফ প্রাইম হয়েছে। এই দিকে গেলে ধরো ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এফ ডাবল প্রাইম হয়েছে। এই দিকে গেলে ধরো ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এফ ট্রিপল প্রাইম হয়েছে। তার মানে ডিএক্স কতটুকু পরিমাণ ক্ষুদ্র? আমরা বলি শূন্যের কাছাকাছি, কিন্তু ডিএক্স আসলে কতটুকু পরিমাণ ক্ষুদ্র? যেই পর্যন্ত বলের ভ্যালুটা সিগনিফিক্যান্টলি চেঞ্জ হয় না, অর্থাৎ নেগলিজিবল অ্যামাউন্টে চেঞ্জ হয়, অথবা স্থির থাকে, অথবা কি থাকে? স্থির থাকে। তাহলে আমরা ডিএক্স হচ্ছে ওই দূরত্ব, যেই দূরত্ব জুড়ে এই যে গ্যাসটা প্রসারিত হওয়ার সময় যে একটা ধাক্কা দিচ্ছে, একটা ধাক্কা বল, এফ বল দিচ্ছে, এই বলের মানটা এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গায় সমান, এই জায়গায় এই জায়গায় সমান ছিল। সমান থাকলে কি হয়? সমান থাকলে আমরা ব্যবহার করতে পারি সরাসরি W = Fx ফর্মুলা। তোমরা সামনেই আমাদের কাছে, আমার চিন্ময়ের কাছে এই জিনিসগুলো পড়বা, কাজ শক্তি ক্ষমতা অধ্যায়। তো অনেকেই হয়তো আগে থেকেই জানো, কারণ এগুলো একদম 9-10 এর বেসিক। এই সূত্রগুলো কখন ইউজ করি আমরা? ধ্রুব বল দ্বারা কৃত কাজ বের করতে। ধ্রুব বল মানে কি? এই যে এক্স দূরত্ব, এই দূরত্ব জুড়ে এই বলের মানটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তুমি যে ধাক্কা দিছো তাকে, এই দূরত্ব এক্স পরিমাণ সরাইছো তাকে, এক্স পরিমাণ দূরত্ব সরানো পর্যন্ত বলের মানটা কি থাকবে? ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে এইটা আমরা ব্যবহার করতে পারি। তাই দেখো এই জায়গাটার মধ্যে কৃত কাজ ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্বের জন্য, যেহেতু কৃত কাজ ইকুয়াল টু এইটাই ইউজ করছি, এটাই সরাসরি এই জায়গায় ইউজ করছি, কারণ এটা ধ্রুব বলের জন্য ফর্মুলা। ওকে, আবার একটা কাজ করছি, এই যে বলটা দেওয়া হয়েছে না, এদিকে বলটা দেওয়া হয়েছে, এই বলটা একটা চাপ থেকেই তো তৈরি। এটা কি? একটা চাপ থেকে, গ্যাস যে চাপ দিচ্ছে, প্রসারিত হতে যাচ্ছে, চারপাশে একটা চাপ দিচ্ছে, সেই চাপ থেকেই তো আসতেছে। তাহলে আমরা চাপটা যদি ধরে নিই পি, যেই চাপের কারণে বলটা তৈরি হয়, সেই চাপটা ধরে নিই পি। তোমরা 9-10 ছোটবেলার ফর্মুলা পড়ছো না, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, তাই না? সো ওইটাই ফেললাম। সো যেই চাপটা প্রয়োগ করা হচ্ছে, যেই চাপটা থেকে বলটা তৈরি হয়েছে, সো সেই বল ইকুয়াল টু চাপ ইনটু ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কোনটা ভাইয়া? এই ক্ষেত্রফলটা আমরা ভেতরের অংশটা দেখতে পাচ্ছি না, ভেতরে এটা তো আমরা এই পাশটা দেখতেছি, তাই না? এই পাশটা দেখতেছি, কিন্তু এই পাশেও তো একটা অংশ আছে, এই যে ভেতরের পাশে একটা অংশ আছে, ওই ভেতরের পাশে যে এরকম একটা ক্ষেত্রফল তৈরি করে রাখছে, আমরা শুধু এই মাথাটা দেখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরেও এরকম কিছু আছে, তাই না? এরকম আছে। সো এই ক্ষেত্রফলটা আমরা এইটা দেখতেছি, এই পার্টটা দেখতেছি। সো ভেতরে যে এরকম ক্ষেত্রফলটা তৈরি করে আছে, পিস্টনের ক্ষেত্রফলটা, সেটা হচ্ছে আমার কি? এ। আর ডিএক্স হচ্ছে কতটুকু সামনে চলে গেছে। তাহলে এই যে সামনে গেছে, সামনে যাওয়ার সময় ডিএক্স দৈর্ঘ্য পরিমাণ সামনের সাথে যদি যায়, কৃতকাজ আমরা কি পাইছি? DW = FDX, এফ এর জায়গায় বসাই দিলাম PADX, দেন ADX, এই অংশটাকে আমরা বলতে পারি কি? ডিভি। এই জিনিসগুলো কেন একটু দেখাচ্ছি, কারণ আমরা যখন ম্যাথ করবো না, তখন কয়েকটা কনফিউশন বাধ্য তোমাদের। এই জিনিসগুলো অনেকেই পারো, আবার অনেকেই জানো না যে কেমনে এটা হইলো। সো এর জন্য আমি এই জিনিসগুলো একটু দেখাই নিচ্ছি, যে সামনে কয়েকটা ম্যাথ করবো, ওই ম্যাথগুলোতে কিন্তু এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেসিকগুলোও কাজে লাগবে। ঠিক আছে, আমি বলছি যে গ্রাফ নিয়ে অনেকগুলো ম্যাথ হবে, তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে, ভালো কাজে লাগবে। জাস্ট ফর্মুলা পারলেই হবে না, কনসেপ্টটাও লাগবে, যে কেমনে আসছিল, তখন তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে ম্যাথে। ওকে, যাই হোক, তো DW = কি? PdV। ডিভি কি? আয়তনের পরিবর্তন। ডিএক্স ছিল দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য প্রসারণ, আর দৈর্ঘ্য কতটুকু সামনে চলে গেছে পিস্টনটা, আর এটা হচ্ছে কি? ডিভিটা আয়তনের প্রসারণ। কিভাবে আসছে? ADX। এ তো কোন পোর্শনটা? এই পোর্শনটা, এই যে এই পাশে যে পোর্শনটা আছে, যেটা দেখতেছি না আমরা ভিজুয়ালি, ওই পোর্শনটা। আর এতটুকু সামনে চলে গেছে, তাহলে আয়তন বাড়ছে কতখানি? আয়তন এখানেও আছে, কিন্তু এখানেও আছে, তাই না? সো আয়তন যতখানি বাড়ছে, সেই আয়তনটা আমরা পেয়ে গেছি কি? PdV। তাহলে একটা ফর্মুলা কিন্তু আমাদের কাছে চলে আসলো, সেটা হচ্ছে DW = কি? PdV। এই ফর্মুলাটা কি রিপ্রেজেন্ট করে? একটা গ্যাস যদি কোনো পিস্টনে থাকে, বা কোনো সিস্টেমে গ্যাস যদি প্রসারিত হয়, তাহলে কতটুকু কাজ সম্পাদিত হয়, সেই কাজ সম্পাদনের পরিমাণ ইকুয়াল টু যেই চাপটা গ্যাসটা প্রয়োগ করতেছে চারপাশে, সেই চাপের মান গুণন আয়তন যতখানি বৃদ্ধি পাইছে। ডিভিকে আমরা বলতে পারি VF - VI, শেষ আয়তন বিয়োগ আদি আয়তন। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আগেও একটা আয়তন থাকবে, পরে আরেকটা আয়তন হবে। যেমন এই মুহূর্তে তার কি একটা আয়তন আছে, সেটা কি? VI। এই মুহূর্তে তার আরেকটা আয়তন হয়েছে, এটাকে বলি VF, তাই না? সো VF - VI দিলেও আমরা কি পাবো? এই অংশটার আয়তন পাবো, এটার এই পাশে ওই পাশে আয়তনটা পাবো। তাহলে DW = PDF। তাহলে এই জায়গাটার কনসেপ্টটা বুঝছো, এটা কোথা থেকে আসছে? বুঝছি। এখন আসবো, আমরা এখন বাস্তবে বুঝলাম, ফিজিক্যালি জিনিসটা বুঝলাম যে এই জায়গাটার মধ্যে কি হচ্ছে। এখন আমরা গ্রাফে চলে যাব, এই জিনিসটাকে গ্রাফে প্লেস করব। তো তার আগে আমাদের তো
ধাক্কা দেওয়ার মুহূর্তে বলের মানটা কি চেঞ্জ হইতে পারে। আমরা বলছিলাম এই পর্যন্ত বলের মানটা একই, কিন্তু আমি যদি অনেকটা অনেকটা সামনে প্রসারিত করি, তাহলে এই পর্যন্ত বলের মান একটা ছিল, এই পর্যন্ত বলের মান আরেকটা হইতে পারে, এই পর্যন্ত বলের মান আরেকটা হইতে পারে। সো এই পুরাটা প্রসারণের জন্য মানে এইখান থেকে এই জায়গায় প্রসারণের সময় কৃত কাজটা কত। সো আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নিব, কারণ আমাদের উচিত ছিল এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স এর জন্য এখানে একটা কৃতকাজের মান, এখানে কৃতকাজের মান, এখানে কৃতকাজের মান, এখানে কৃতকাজের মান আলাদা আলাদা করে বের করে, এখানে কৃতকাজ আসতো W1, এখানে কৃতকাজ আসতো W2, এরকম করে বের করে সবগুলার যোগ করা। কিন্তু এগুলা এত সংখ্যক, এত অল্প জায়গায় বলের মানটা ধ্রুবক থাকে, আর এতগুলা ভাগে 101 কোটিটা ভাগ হবে। সো ওই কাজটা আমরা ম্যানুয়ালি না করে ইন্টিগ্রেশনে দিয়ে দিই। ইন্টিগ্রেশনের মাধ্যমে এইভাবে যদি লিখি, এইভাবে লিখলে এটা কখন আমরা ইউজ করব? এইটা আমরা ইউজ করব যখন আমার বলের মানটা কি চেঞ্জ হচ্ছে। বলের মানটা চেঞ্জ হচ্ছে মিনিং কি? পি এর মানটা চেঞ্জ হচ্ছে। একটু আগেরটা কি ছিল? পি এর মানটা ফিক্সড, আর এইটাতে কি পি এর মানটা চেঞ্জেবল। আগের ফর্মুলাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আগের ফর্মুলাটা কি লিখছো? ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি। এটা কখন? যখন তুমি পি কে কনস্ট্যান্ট হিসেবে পাচ্ছ, অর্থাৎ বলকে কনস্ট্যান্ট হিসেবে পাচ্ছ। পি থেকেই যেহেতু বলটা আসে, তাই না? আর এটাতে কি পি চেঞ্জেবল। পি চেঞ্জেবল। পি কার ফাংশন? এখানে পি ভি এর একটা ফাংশন, অর্থাৎ এতটুকু আয়তনের বেলায় একরকমের, এতটুকু আয়তন চেঞ্জের বেলায় একরকমের বল, এতটুকু আয়তন চেঞ্জের বেলায় একরকমের বল, এতটুকু আয়তন চেঞ্জের বেলায় একরকমের বল। তার মানে এতটুকুর জন্য একরকমের পি, এতটুকুর জন্য একরকমের পি প্রাইম, এতটুকুর জন্য একরকমের পি ডাবল প্রাইম। ঠিক আছে? তাহলে এইটা আমরা ইউজ করব যখন পি কি চেঞ্জেবল, মানে পি ভি এর একটা ফাংশন। ভি কিন্তু আয়তন বোঝাচ্ছি, আয়তনের সাপেক্ষে একটা প্রকাশিত ফাংশন বা ব্যাসার্ধের সাপেক্ষে প্রকাশিত ফাংশন হইতে পারে। ফাংশন অফ আর ব্যাসার্ধের সাপেক্ষে হইতে পারে যদি সিলিন্ডার আকৃতির হয়, অনেক কিছুর সাপেক্ষেই হইতে পারে। আয়তনের রাশিমালা তো জানোই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ওইগুলোর সাপেক্ষেও হইতে পারে। তো এইটা আমরা ইউজ করব যদি আমার চাপও চেঞ্জ হয়। এগুলো কিন্তু মাথায় রাখবা, ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা কথা বলছে, এগুলো মাথায় রাখবা। আর এইটা ইউজ করব, এইটা বা এটা একই কথা। ডেল দিয়েও লেখা যায়, ডি দিয়েও লেখা যায়, ডেল দিয়েও লেখা যায়, ডি দিয়েও লেখা যায়। এইটা বা এটা ইউজ করবা যখন চাপের মানটা কি ধ্রুবক। এটা ইউজ করবো যখন কি পি কনস্ট্যান্ট। এই পেজটা একটু লিখে রাখো তো তোমরা, এই পেজটা একটু লিখে রাখো, এই পেজটা একটু লিখে রাখো, কাজে লাগবে আমাদের। এই পেজটা একটু লিখে রাখো, দ্রুত কাজে লাগবে। এই পেজটা একটু লিখে রাখো, কাজে লাগবে। এই পেজটা একটু লিখে রাখো, কাজে লাগবে, দ্রুত। এই পেজটা একটু লিখে রাখো। মাহির হাসান বলছো তুলসী, জিদনি বলছো তুলসী, শ্রাবণী বলছো লিখছি, হৃদয় কর্মকার লিখছি। তাহলে এই জায়গাটার মধ্যে কিন্তু খেয়াল রাখতে হবে, এটা চাপ চেঞ্জ হলে, এটা চাপ না চেঞ্জ হলে ইউজ করবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসবো গ্রাফে। এইগুলো গেল হচ্ছে সূত্র দিয়ে যদি কাজ করো, হ্যাঁ, সূত্র দিয়ে কাজ করলে এই ফর্মুলাগুলা। এবার আসবো গ্রাফে। গ্রাফের মধ্যে যদি একটু দেখি, খেয়াল করো, আমরা একই জিনিসটা ধরো সাপোজ একটা পি ভার্সেস ভি গ্রাফ, এগুলোকে কি গ্রাফ বলা হয়? পি ভার্সেস ভি গ্রাফ। আরেকটা নামও ডাকা হয় ইন্ডিকেটর ডায়াগ্রাম। ঠিক আছে? ইন্ডিকেটর ডায়াগ্রাম এটা হিসেবেও বলা হতে পারে, ইন্ডিকেটর ডায়াগ্রাম। সো তোমাকে বলতে পারে ইন্ডিকেটর ডায়াগ্রাম আঁকো, তখন তুমি কনফিউশন না হয়ে যাও, ভাববা যে পি ভার্সেস ভি গ্রাফ আঁকতে বলছে। ঠিক আছে? ইন্ডিকেটর ডায়াগ্রাম আঁকতে বললে। তো যাই হোক, তো ইন্ডিকেটর ডায়াগ্রাম আমরা একটা দেখতেছি পি ভার্সেস ভি গ্রাফ। এটার মধ্যে সাপোজ ধরো যে কোনো একটা গ্যাসের এইরকম একটা ঘটনা ঘটছে। আগে ছিল সে এ অবস্থানে, পরে সে বি অবস্থানে গেছে। আগে একটা চাপ ছিল, আয়তন ছিল, পরে একটা চাপ হয়েছে, আয়তন হয়েছে। যথাক্রমে পি আই ভি আই আগের চাপ আগের আয়তন, পি এফ ভি এফ পরের চাপ পরের আয়তন। এখন এইখানে একটা মজার ব্যাপার আমরা লক্ষ্য করলাম। সেই মজার ব্যাপারটা হচ্ছে, আমরা এই গ্রাফে যদি এই জায়গা থেকে নিচের দিকে দাগ টানি, এই জায়গা থেকে নিচের দিকে দাগ টানি, ক্ষুদ্র পরিমাণের একটা ডিভি নেই, ক্ষুদ্র পরিমাণ একটা স্ট্রাইপ কেটে নেই, তাহলে এই যে অংশটা, এই যে ক্ষেত্রফলের মানটা, এই যে ক্ষেত্রফল, এটা একটা ট্রাপিজিয়াম শেপ হইতে পারে, একটা রেক্ট্যাঙ্গেল শেপ হইতে পারে, একটা ট্রায়াঙ্গেল শেপ হইতে পারে। এই যে ক্ষেত্রফলের মানটা আসবে, এই ক্ষেত্রফলের মানটা আসলে কত? এখানে একটা রেক্ট্যাঙ্গেলের মতন দেখাচ্ছে না? এটা রেক্ট্যাঙ্গেলের মতন দেখাচ্ছে। তাহলে এই ক্ষেত্রফলের মানটা তোমরা যদি বের করতে বললে, তুমি বের করতে কেমনে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? এত। প্রস্থ কত? ডিভি। তাহলে আমরা কি করছি? ক্ষেত্রফল বের করছি। আমরা কি করছি? পি ডিভি। এটা কি কি বের করছি? ক্ষেত্রফল বের করছি গ্রাফ থেকে। যে কোনো গ্রাফ হইতে পারে, এটা পি ভার্সেস ভি এর যে কোনো গ্রাফ হইতে পারে। ক্ষেত্রফল বের করছি। ক্ষেত্রফল হচ্ছে কি? পি ডিভি। কিন্তু
একটু আগেই আমরা দেখছি না এই পিডিবি রে আমরা শিখছি কি আকারে, ডিডব্লিউ আকারে, ডিডব্লিউ আকারে। তার মানে এখান থেকে একটা কনক্লুশনে আসা যায়, সেটা হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রামে অর্থাৎ পি ভার্সেস ভি গ্রাফে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করবে আমার লেখচিত্রটা, লেখচিত্র মিন্স হচ্ছে আমার সিস্টেমের যে রেখাগুলো, যে প্রক্রিয়াগুলো, এটা যে কোনো এই দাগগুলো এক একটা প্রক্রিয়া নির্দেশ করতেছে। আমি একটু দেখেছিলাম সমচাপ, সম আয়তন, এরকম প্রক্রিয়া দেখাচ্ছিলাম না, এগুলো এই চারটার যে কোনো একটা হইতে পারে এটা, বা একাধারে দুইটা তিনটাও হইতে পারে, ঠিক আছে। সো এই দাগগুলো এক একটা তাপগতীয় প্রক্রিয়া নির্দেশ করবে, এই সবুজ দাগগুলা। তাহলে বোঝা গেল পি ভার্সেস ভি ডায়াগ্রামে যে কোনো প্রক্রিয়ার কার্ভের বা লেখের এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে সেই ক্ষেত্রফলটা তুমি যদি বের করো, ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? কৃত কাজ নির্দেশ করবে। তাহলে তোমার সূত্রেও যাওয়া লাগতেছে না, যদি গ্রাফ দেওয়া থাকে, গ্রাফ দিলে তুমি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা যদি বের করো তাহলে তুমি কি পেয়ে যাবা? কৃত কাজ পেয়ে যাবা। তাহলে তুমি যদি এই জায়গাটার মধ্যে দেখো, আমাদের এই পুরো অংশে আয়তনের মান ডি মান থেকে সি মানে গেল, আয়তনের মান কত থেকে কত হয়েছে? ডি থেকে সিতে গেল। বললো এই গ্রাফটা দিয়ে কৃতকাজ বের করো। উক্ত সিস্টেমে কৃতকাজ কি করবা? যেই পয়েন্ট থেকে কৃতকাজ বের করতে বলছে, যেই পয়েন্ট থেকে যেই পয়েন্টের জন্য, সেই পয়েন্ট দুইটাতে একটা দাগ দিবা, দাগ দিলা। দেওয়ার পরে তুমি কি করবা? নিচে এক্স অক্ষের সাথে খাড়া লম্বা একটা দাগ দিয়ে দিবা, এক্স অক্ষের সাথে খাড়া লম্বা একটা দাগ দিয়ে দিবা, একদম বরাবর লম্বা একটা দাগ দিয়ে দিবা। দাগ দেওয়ার পরে তোমার যেই অংশটা তোমার কাছে আসছে, এই যে অংশটা তোমার কাছে আসছে, এই অংশটা ক্ষেত্রফলটাই কি নির্দেশ করবে? এই অংশটার ক্ষেত্রফল, এই যে আমি যেই পর্যন্ত কালার করতেছি, এটা কি নির্দেশ করবে? এইটাই তোমার কি কৃত কাজ নির্দেশ করবে। তুমি যদি কোনোভাবে এই ক্ষেত্রফলটা বের করতে পারো, তুমি বলবা উক্ত সিস্টেমে কৃত কাজ, উক্ত সিস্টেমে এটাই কৃত কাজ। কখন? যখন আমি আয়তনের ভ্যালু ডি থেকে কোথায় নিব? সিতে নিব। যখন আমি আয়তনের ভ্যালু কোথায় থেকে কোথায় নিব? ডি থেকে সিতে নিব। এখন ক্ষেত্রফলের জন্য আমাদের কি জানি? আমরা রেক্ট্যাঙ্গেলের জন্য জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, ট্রাপিজিয়ামের জন্য জানি, তাই না? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ত্রিভুজের জন্য জানি। এই জিনিসগুলো ইউজ করবো। আর ইলিপস বা উপবৃত্তর জন্য আমি একটু দেখাচ্ছি ক্ষেত্রফল কি হয়। তাহলে আমরা এখানে কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছায় গেলাম যে আমাকে যদি ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে দেয় আর কৃতকাজ বের করতে বলে, আমি কি করবো? এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করবো। তবে খেয়াল রাখতে হবে গ্রাফটা যেন কি হয়? গ্রাফটা যেন পি ভার্সেস ভি গ্রাফ হয়। পি ভার্সেস ভি মানে পিভি গ্রাফ, আর ভি ভার্সেস পি দুইটা কিন্তু এক জিনিস না। এইটাতে যখন তোমার কৃতকাজ বের করতে হবে না, এটাতে তোমার যখন কৃতকাজ বের করতে হবে তখন তুমি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা নিবা, নাকি? তখন তুমি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা নিবা, এই ক্ষেত্রফলটা নিয়ে কাজ করবা। আর তোমার যদি এইটাতে কৃতকাজ বের করতে বলে না, এইটাতে কৃতকাজ বের করতে বলে, তখন তুমি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল নিবা। তখন তুমি কি করবা? ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফলটা নিবা, ঠিক আছে? তাহলে পি ভার্সেস ভি আর ভি ভার্সেস পি কিন্তু এক জিনিস না, আমি এই জিনিসটার জন্য শেখাচ্ছি। বাট কোনো সময় প্রশ্নে এরকমও থাকতে পারে, সো সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে আমি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফলটা নিব, ঠিক আছে? তাহলে এই আলোচনাটা ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম যে গ্রাফ থেকেও কৃতকাজ বের করা যায়। গ্রাফে যে ক্ষেত্রফলটা তৈরি করবে এক্স অক্ষের সাথে পি ভার্সেস ভি গ্রাফে, সেটাকে আমরা কি বলবো? কৃত কাজ বলবো। এখন আমরা মাত্র শেষ করলাম কি? একটা চক্র। এই যে সবুজ কালার দিয়ে এগুলো হচ্ছে একটা চক্র না, সরি, একটা প্রক্রিয়া, একটা তাপগতীয় প্রক্রিয়ার জন্য আমরা দেখলাম। একটা তাপগতীয় প্রক্রিয়া মিন্স হচ্ছে সমচাপ বা সমায়তন বা সমষ্ণ। এখন আমরা যাব সাইক্লিক বা চাক্রিক প্রক্রিয়া, যখন চক্র আকারে আবার আগের জায়গায় এসে মিলবে। সো সেটার জন্য আমরা একটু এখন আলোচনা করব। তাহলে আমরা আশা করি এই জায়গাটার মধ্যে জিনিসপত্রগুলো বুঝাইতে পারছি। ওকে, ফাইন। এবার আমি চলে আসি আমাদের চাক্রিক প্রক্রিয়া। আচ্ছা, চাক্রিক প্রক্রিয়ার আগে একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা রিভিউ করি। একটা সিস্টেম আছে, সিস্টেমটা কি হচ্ছে? তাপ দিছি, প্রসারিত হচ্ছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা শর্টকাটে বললে, আমরা একটা সিস্টেমকে যখন তাপ দিব, এই তাপের একটা অংশ আয়তন বৃদ্ধি করবে, আরেকটা অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। আমি একটু আগে দেখছি আয়তন বৃদ্ধি করলে কি হয়? কৃতকাজ হয়। তো সিস্টেমে তাপ দিলে আয়তন বৃদ্ধি পায়, লেখা আছে কৃতকাজ হয়। আর অভ্যন্তরীণ শক্তি হইলে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মাথায় রাখবা। কোন সিস্টেমে যদি তুমি তাপমাত্রার বৃদ্ধি হ্রাস দেখো,
তাহলে তোমার বুঝতে হবে সেই সিস্টেমে কি হয়েছে, অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস হয়েছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়লে তাপমাত্রা বাড়ে, অভ্যন্তরীণ শক্তি কমলে তাপমাত্রা কমে। মেয়ারের প্রকল্প একটা আছে বইতে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এই মুখস্থ করতে হবে না, জাস্ট মনে রাখলেই চলবে। অভ্যন্তরীণ শক্তিটা কি, অনেকেরই প্রশ্ন থাকে, এটা খুবই কমন। অভ্যন্তরীণ শক্তি অ্যাকচুয়ালি অনেক বিস্তৃত একটা জিনিস, অনেক বড় একটা জিনিস, ইন্টারনাল এনার্জি অনেক বড় একটা জিনিস, বাট আমাদের আলোচনার জন্য আমরা এইভাবে মনে রাখবো যে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে যেই সিস্টেমটা নিয়ে কাজ করছে সেই সিস্টেমের যে অণুপরমাণুগুলো আছে সেই অণুপরমাণুগুলোর ঘূর্ণন, রৈখিক, কৌণিক যে গতি, সেই গতির যে পরিমাণ টোটাল, সেই জায়গায় যে শক্তিগুলো, গতিশক্তি, রৈখিক শক্তি, ঘূর্ণন শক্তি, এগুলোর যে টোটাল সাম বা পরিমাণ, এটাকে আমরা অভ্যন্তরীণ শক্তির সমতুল্য হিসেবে চিন্তা করব। কিন্তু অভ্যন্তরীণ শক্তি একটা লার্জ কনসেপ্ট, আমাদের আলোচনার জন্য এটা। আর অভ্যন্তরীণ শক্তি নিয়ে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অভ্যন্তরীণ শক্তি কার সাথে রিলেটেড, তাপমাত্রার সাথে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের বেলায় মেডিকেল অ্যাডমিশনে এই প্রশ্নটা আসছিল। অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, বা এরকম টাইপের ছিল, তাপমাত্রা কিসের উপর নির্ভর করে, অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভর করে, এরকম টাইপের একটা এমসিকিউ আসছিল। আচ্ছা, তাহলে এইটাকেই আমরা যদি ম্যাথমেটিক্যাল ফর্মে লিখি, এই ডেফিনিশন লাগবে ম্যাথমেটিক্যাল ফর্মে, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। যখন আমি একটা সিস্টেমে তাপ দিলাম, সেই সিস্টেমে ঘটনা একটা ঘটতে দেখতেছি, সেটা কি আয়তন প্রসারিত হচ্ছে, এটা আসলে কে, এটা ডেল ডাব্লিউ। শুধু কি তাপটা আয়তনই বাড়াবে, ডেল ডাব্লিউ ঘটাবে না, সে তাপমাত্রাও বাড়াবে, সে ডেল ইউও করবে। এটা আমাদের কিন্তু বাস্তবিক একটা ঘটনা। তুমি একটা যে কোনো গ্যাস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে তাপ দাও, ইনফ্যাক্ট পানি নিয়েই যদি দাও, যদিও দৃশ্যমান লেভেলে দেখবো না, পানি নিয়ে যদি তাপ দাও, তাপ দিলে দেখবা কি ওর তাপমাত্রা বাড়তেছে, দেখি না বাস্তবে, দেখি। ও আবার কি প্রসারিত হচ্ছে, আমরা 9-10-এ পড়ে আসছি, তাপমাত্রা প্রসারণ সহগ এই জিনিসগুলো, আয়তন প্রসারণ সহগ এই জিনিসগুলো, প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ, তরলের ক্ষেত্রে পড়ছি না, পড়ছি। তাহলে ওইটাও ঘটতেছে, এটাও ঘটতেছে, তার মানে এই শক্তিটা দুই উপায়ে ব্যয় হচ্ছে। সো ডেল কেন দিই, কারণ আমরা এটার অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আমরা মাপতে পারি না। একটা সাগরে কত পানি আছে জানি না, কিন্তু সাগর থেকে 2 লিটার পানি দিয়ে, 2 লিটার বোতল দিয়ে এক পানি উঠায় নাও, তুমি এখন বলতে পারবা যে আচ্ছা আগে সাগরে যাই ছিল আমি জানি না কত, কিন্তু এখন -2 লিটার, 2 লিটার কম আছে। আবার তুমি 2 লিটার পানি ঢাইলা দাও, তুমি বলতে পারো আচ্ছা আগে সাগরে যাই ছিল আমি জানি না, এখন 2 লিটার এক্সট্রা আছে। সো আমরা মেইন অ্যাকচুয়াল অ্যামাউন্টটা মাপতে পারি না, পরিবর্তনটা মাপতে পারি, তাই ডেল ইউজ করা হয়। বাট অনেকগুলো জায়গায় আমরা ডিও ইউজ করতে দেখবো, ঠিক আছে। ওকে, এই জায়গাটা থেকে আমার বোঝানোর যে পার্টটা, যে এইগুলোর পরিচয়গুলো তো আছেই, আমার বোঝানোর যে পার্টটা বা মনে রাখার যে পার্টটা, সেটা হচ্ছে এই প্লাস মাইনাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্লাস মাইনাসটা খুবই গুরুত্বপূর্ণ। সামনে যে ম্যাথগুলো করবো প্রত্যেকটা ম্যাথে এই কনসেপ্টগুলো কাজে লাগবে, গ্রাফের ম্যাথগুলোতেও। সো গ্রাফের ম্যাথগুলো করানোর আগে তাই এই জিনিসগুলো আমি দেখাই নিচ্ছি, কারণ এই প্লাস মাইনাসের ব্যাপারটাতে কিন্তু যদি কাঁচা থাকো প্লাস মাইনাসের ব্যাপারটাতে, তুমি কিন্তু ম্যাথ করেও দেখবা যে সবই ঠিকঠাক হচ্ছে, নাম্বার পাচ্ছ না। সো প্লাস মাইনাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গায়, চিহ্নের প্রথাটা। সো ডেল কিউ এর প্রথমে প্লাস মাইনাস দেখি। যদি সিস্টেম তাপ গ্রহণ করে, আমার এখানে কি হচ্ছে, সিস্টেম তাপ নিচ্ছে, সিস্টেমকে গ্যাসটা কি তাপ নিচ্ছে নাকি তাপ দিয়ে দিচ্ছে, তাপ নিচ্ছে। সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে আমরা সহজ হিসাব বলবো ডেল কিউ পজিটিভ, যতটুকুই সে নিচ্ছে। 100 জুল নিলে প্লাস কি ডেল কিউ করবে প্লাস 100, 200 নিলে ডেল কিউ করবে প্লাস 200। যদি সিস্টেম তাপ বর্জন করে দেয়, অর্থাৎ এটারে তুমি যদি ফ্রিজে রাখো, আমার এই ঘটনাটাই হচ্ছে না আপাতত, এটাকে তুমি ধরো ফ্রিজে নিয়ে রাখলা, ফ্রিজে রাখলে সে কি তার তাপটা ছেড়ে দিবে, ঠান্ডা হবে। সো তখন আমরা বলবো কি সিস্টেম তাপ বর্জন করছে, যতটুকু বর্জন করছে তোমাকে বলা থাকবে সিস্টেম এতটুকু তাপ বর্জন করছে। মাইনাসটা কিন্তু তোমার নিজে বুঝে বসাইতে হবে। সিস্টেম যদি 100 জুল তাপ বর্জন করে, এই সূত্রই ব্যবহার করবে, ডেল কিউ এর জায়গায় কি বসাবা -100, ঠিক আছে। তাহলে ডেল কিউ এর ব্যাপারটা গেল। ডেল ইউ খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বাড়লে প্লাস, কমলে মাইনাস। ডেল ইউ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে, আগে যাই ছিল তার চেয়ে বাড়ছে, কতটুকু বাড়ছে সেটা হচ্ছে প্লাস দিয়ে লিখবো, যদি কমে তাহলে এটা মাইনাস। ডেল ডাব্লিউ, এটি একটু খেয়াল করো, ডেল ডাব্লিউ যদি সিস্টেম কাজ করে মানে কি প্রসারিত হয়, এটা একটা জিনিস সিনোনিমের মতনই মনে রাখতে পারো। ডেল ডাব্লিউ প্লাস মানে প্রসারণ, ডেল ডাব্লিউ প্লাস মানে কি প্রসারণ, ডেল ডাব্লিউ মাইনাস মানে সংকোচন। কেন এটা বললাম ভাইয়া, এই কথাটা একটু খেয়াল করো, এটাকে একটা ফিজিক্যালি যদি একটু বুঝাইতে চাই, এই যে এইটার উপরে আমি ধরো সাপোজ একটা বক্সকে রেখে দিলাম, হ্যাঁ একটা বক্সকে রেখে দিলাম, এই পিস্টনটার উপরে একটা বক্সকে রেখে দিলাম, এই বক্সটা কি এই জায়গায় বসে থাকতে পারবে না, আমার পিস্টনটা কি করবে, তারে ধাক্কা দিয়ে আগে সেই জায়গায় ছিল, পরে কই জায়গায় নিয়ে যাবে, তারে এই জায়গায় নিয়ে যাবে, পরে কোথায় নিয়ে যাবে, তাকে এই জায়গায় নিয়ে আসবে, তাই না। তাহলে খেয়াল করে দেখো, আমার যে বাইরের বক্সটা এটা কি পরিবেশ না সিস্টেম, গ্যাসটা হচ্ছে সিস্টেম, বাইরের বক্সটা এটা কি পরিবেশ। আমার এই গ্যাসটা যখন প্রসারিত হবে, তখন আমার এই গ্যাসটা যখন প্রসারিত হবে, তখন বক্সটা কই যাবে, নিচে থেকে উপরে যাবে, নিচে থেকে উপরে যাবে, গ্র্যাভিটি তাকে কই টানে, নিচের দিকে টানে। তাহলে
এই জায়গাতে আমার এই গ্যাসটা, আমাদের মানুষের মতন চিন্তা করো, গ্যাসটা কি করছে, একটা জিনিসকে উঠাইছে, উপরে উঠাইছে, তাহলে কি তার একটা কাজ করতে হয়েছে না? কাজ করতে হয়েছে। তার মানে এই ঘটনাটার জন্য এখন যে ঘটনাটা ঘটতেছে, একটা জিনিস ছিল সেটাকে গ্যাসটা প্রসারিত হওয়ার মাধ্যমে কি হয়েছে, উঠাইছে। তাহলে এই ঘটনাতে কে কাজ করছে? সিস্টেম কাজ করছে, গ্যাস উপরে উঠাইছে বক্সকে। তাহলে এইটাকে আমরা বলবো কি, এই জায়গায় যে ডেল ডাব্লিউ আসবে সেটাকে বলবো কি, পজিটিভ। এটাকে শর্টকাটে মনে রাখতে চাইলে এভাবে মনে রাখো, প্রসারণ হইলেই ডেল ডাব্লিউ পজিটিভ, প্রসারণ হইলেই কৃতকাজ পজিটিভ। যদি সংকোচন হয়, উল্টাটা হয়, উল্টাটা কেমন হইতে পারে? আমার এই ঘটনাটা বাদ দিয়ে চিন্তা করো, গ্যাস আছে একটা, আমি উপর থেকে চাপ দিলাম, আমি এমন ভারী একটা জিনিস দিলাম যে গ্যাস সংকুচিত হয়ে গেছে, গ্যাস সংকুচিত হয়ে গেছে। এটা হইতে পারে না? হইতে পারে। কিন্তু এখানে গ্যাস আছে, আমি উপরে এত ওয়েটফুল একটা কিছু দিছি যে এটা আরো চুপসায় গেছে, নেমে গেছে। তাহলে তখন কি, ওপরে রাখা বস্তুটা চাপ দিয়ে নিচের দিকে গেছে, তাই না? গ্যাসটাকে সে কি করছে, সংকুচিত করছে। তাহলে ওই ঘটনাগুলো হচ্ছে পরিবেশ যদি সিস্টেমের উপরে কাজ করে। তার মানে এটাও এভাবে মনে রাখা যায়, ডেল ডাব্লিউ মাইনাস মানে কি, ডেল ডাব্লিউ মাইনাস মানে কি, এটা সংকোচন, সংকোচন ঘটনা। আর ডেল ডাব্লিউ প্লাস মানে কি, এটা প্রসারণ ঘটনা, প্রসারণ ঘটনা। আর যদি সংকোচনও না হয়, প্রসারণও না হয়, দ্যাট মিনস সমায়তন হয়। আয়তন বাড়লো না, আয়তন কমলো না। আয়তন বাড়লে তো প্রসারণ বলি, আয়তন কমলে তো সংকোচন বলি। সমায়তন ঘটনা হইলে কি বুঝতে হবে? বুঝতে হবে যে ডেল ডাব্লিউ জিরো, ডেল ডাব্লিউ জিরো। তাহলে ডেল ডাব্লিউ যদি জিরো থেকে বেশি হয়, ডেল ডাব্লিউ যদি জিরো থেকে বেশি হয় তাহলে প্রসারণ কম হয়, তাহলে সংকোচন। আর যদি জিরো হয় তাহলে সমায়তন। ঠিক আছে, এটা ডেল ডাব্লিউ এর আমি একটা রেখচিত্রের মতন করে দিছি। ঠিক আছে, সো ডেল ডাব্লিউ দিয়ে আমরা সংকোচন প্রসারণের ব্যাপারগুলো কিন্তু বুঝবো। তাহলে এই পেজটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা মোটামুটি অনেকটা বেসিকই নিয়ে ফেলছি। এখন ছোটখাটো কয়েকটা টুকরা ম্যাথ করব, কারণ এটা এই ম্যাথগুলো করানোর উদ্দেশ্য, এই ম্যাথগুলো বইটা আসবে না। এই ম্যাথগুলো করানোর উদ্দেশ্য বেসিকটা ক্লিয়ার করা, মানে একটু বেসিকটা ক্লিয়ার করা। আজকের ক্লাসে একটু বেসিক রিলেটেড আলোচনাই হবে, পরের ক্লাসে একদম ধোপাধাপ ম্যাথ আমরা আলোচনা করব। কি বলছে এই ম্যাথটা, একটু দ্রুত 30 সেকেন্ডের মধ্যে তুলে ফেলো, একদম বাচ্চা ম্যাথ এটা, এইচএসসি লেভেলের। কারণ এইগুলো করাচ্ছি জাস্ট বেসিকটা ক্লিয়ার জন্য, যে শেষ বিয়োগ আদি এই জিনিসগুলো বুঝো কিনা, এই জিনিসগুলো ধরায় দেওয়ার জন্য। তাপগতিবিদ্যার একটি সিস্টেমের একটি নির্দিষ্ট ভর গ্যাসের চাপ এমনভাবে পরিবর্তন হলো যাতে গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করলো ও গ্যাসের ওপর 8 জুল কাজ হলো। কি দেওয়া? নির্দিষ্ট ভর গ্যাসের চাপ এমনভাবে পরিবর্তন হলো গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করছে। এটা থেকে কি বুঝলাম? ডেল কিউ, এটা ডেল তাপ না, ডেল কিউ। এবার আসবো 20 জুল, এবার আসবো প্লাস না মাইনাস। প্রথমত এটা হচ্ছে কি, ত্যাগ করে ফেলছে, সিস্টেম ছেড়ে দিছে। সিস্টেম নিলে প্লাস হয়, সিস্টেম ছেড়ে দিলে মাইনাস হয়। গ্যাসের ওপর 8 জুল কাজ হয়, গ্যাসের ওপর 8 জুল কাজ হয়, দ্যাট মিনস ডেল কিউ এখানে গ্যাসের ডেল ডাব্লিউ এখানে গ্যাসের ওপরে কাজ করা হয়েছে, তাই না? কে কাজ করছে? পরিবেশ করছে, সিস্টেমের ওপরে করছে। তাহলে এটা কি দিব? -8। প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি 30 জুল হলে প্রাথমিক অভ্যন্তরীণ শক্তিকে ইউআই দিয়ে প্রকাশ করি। চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? ইউএফ কত? ইউএফ কত জানতে চাইছে। তাহলে এই টাইপের ম্যাথ যখন করবো আমি ডিরেক্টলি ফর্মুলা লিখবো ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখান থেকে আমি ডেল কিউ এর ভ্যালু বসাই দিই, ডেল কিউ এর ভ্যালু -20, ডেল ডাব্লিউ এর ভ্যালু বসাই দিই -8, আর ডেল ইউ এর ভ্যালু আমি পেয়ে যাব ডেল ইউ ইকুয়াল টু কত? ডেল ইউ, আচ্ছা ডেল ইউ ইকুয়াল টু, একবারে যদি লিখি ডেল ইউ ইকুয়াল টু -20, আর এখানে যদি প্লাস যায় -12 আসবে নাকি? ঠিক আছে, তাহলে ডেল ইউ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা ডেল ইউ কে কিন্তু এইভাবে লিখতে পারি, ইউ এফ মাইনাস ইউ। এই লেখাটা খুবই ইম্পর্টেন্ট, এই লেখাটা আমার গ্রাফের জন্য খুবই কাজে লাগবে। ডেল ইউ কে আমরা কিভাবে লিখি? শেষ বিয়োগ আদি, কিন্তু মাথায় রাখবা শেষ বিয়োগ আদি, যাই হোক না কেন প্লাস বা মাইনাস, এটা শেষ বিয়োগ আদি, অলওয়েজ শেষ বিয়োগ আদি। ডেল ইউ যখন আমরা করব তখন শেষ বিয়োগ আদি যেন করব, ঠিক আছে? তাহলে ইউএফ মাইনাস ইউআই আসলে কত? -12। আমরা ডেল ইউ ইকুয়াল টু 12 পাইছি, ইউএফ মাইনাস ইউআই হচ্ছে 12। এটা গ্রাফেও খুব কাজে লাগবে। আমরা যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, এই মুহূর্তে যে ডেল ইউটা, সেই ডেল ইউটা কোনটা বিয়োগ কোনটা দিব? শেষ কোনটা? এটা। এইটার ইউ মাইনাস এইটার ইউ, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, শেষ বিয়োগ আদি দিয়ে।
তাহলে ইউ আমার এখানে কি কি দেওয়া আছে, ইউ আই দেওয়া আছে, ইউ আই এর ভ্যালু আমি 30 বসাই দিব। ইউ আই এর ভ্যালু যদি 30 বসাই দিই তাহলে ইউ এফ আমি পেয়ে যাব, ইউ এফ আমি পেয়ে যাব। তাহলে 30টা -30 ওই পাশে গেলে কি হবে +30, তাহলে এটা কত আসবে, এটা আমার 18 জুল আসবে। ঠিক আছে, সো আমি এই ম্যাথটা জাস্ট করাইছি এই জিনিসটা বোঝাবো, তাই এই কনসেপ্টগুলো ছোট ছোট কনসেপ্ট বাট কাজে লাগবে, সামনে যখন আমরা ম্যাথ দ্রুত করবো তখন এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আশা করি সবাই বুঝছো। আমার অ্যান্সার কত এই ম্যাথটার, 18 জুল। এই ম্যাথটার অ্যান্সার কত, 18 জুল। ফাইন, তাহলে আমরা এই জায়গাটাতে একটা জিনিস শেষ করলাম, 18 জুল আসছে। ওকে, তাহলে আমরা দেখে ফেলছি 18 জুল। আচ্ছা, এই ম্যাথটা তোমাদের জন্য, এরপর এই ম্যাথটাও একটু কনসেপচুয়াল, এটাও লাগবে, তারপরে আমরা গ্রাফে যাব। এই ম্যাথটা একটু তোমাদের জন্য 2 মিনিট সময় দেখি করে ফেলো। আর একটা জিনিস মাথায় রাখবা, জুল, জুলের যে কিন্তু বড় হাতের দিবা, জুলের যে যদি ছোট হাতের দাও পরীক্ষায় নাম্বার কিন্তু কাটে দিবে। জুলের যে বড় হাতের হবে, ঠিক আছে? অনেকেই দেখতেছি ছোট হাতের যে দাও, ছোট হাতের যে দেওয়া যাবে না, ছোট হাতের যে দিলে ভুল। ঠিক আছে, সাদমান তাসিন বলছো যে কিছুই ভালোভাবে তুলতে পারতেছি না। এই জিনিসগুলো যেগুলো তোলার মতন সেগুলো কিন্তু আমি টাইম দিব, হ্যাঁ। আর যেগুলো আমি টেনে যাচ্ছে এগুলো তোলা লাগবে না, এগুলো স্লাইড আমি দিয়ে দিব, এগুলো বেসিকের। ওই জিনিসগুলো তুলতে গেলে আমরা মেইন জিনিসগুলো পড়তে পারবো না, ঠিক আছে? সো ওইগুলো আমি জাস্ট একটু রিভিউ করে যাচ্ছি, ঠিক আছে? সো এই আমি স্লাইডটা দিয়ে দিব, ক্লাসটা শেষ হইতেই দিয়ে দিব। তোমার যদি মনে হয় যে এগুলো তুলে রাখার মতন তাহলে তুলে রাখবা, আর যদি মনে হয় যে না এটা আমি জানি স্লাইড দেখলেই হবে তাহলে স্লাইড দেখলেই হবে। বাট যেগুলো তোলার মতন ওইগুলো আমি দিব। যেমন এই ম্যাথটা এখন একটু তুলে ফেলো, প্রশ্নটা এই ম্যাথটা একটু তুলে ফেলো, এখন এই ম্যাথটা একটু তুলে ফেলো। অনেকগুলো অ্যান্সার পাইছি আমি। এক্সক্লুসিভ তামিদ 79.8, এমডি সিদ্দিক 334.86, শ্রাবণী 79.9, মাহতাব আলভিজ 335.99, নূর 79.9। এক একজন এক এক রকম অ্যান্সার দিছ, অনেক ভিন্ন ভিন্ন অ্যান্সার আমার এখানে আসছে। ইশরাক জাহান মায়া 243.817। আমি এখন পর্যন্ত একটাও সঠিক উত্তর পাইনি, খুবই স্যাড নিউজ। অন্য জায়গায় অন্য সময় আমি একটা হলেও সঠিক উত্তর পাইতাম। আমার এখানে যতগুলো অ্যান্সার দেখাচ্ছে একটাও সঠিক উত্তর এখন পর্যন্ত পাইনি, সবগুলো ভুল হয়েছে। আমার এখানে একটাও সঠিক উত্তর নাই, সব ভুল। আচ্ছা, তাহলে চলো এই ম্যাথটা একটু প্রশ্নটা তুলে ফেলো, তারপরে আমি এই ম্যাথটা দেখাই দিচ্ছি। এই ম্যাথটাতে কয়েকজন স্লাইড একটা মিস্টেক করছো, সবাই অলমোস্ট একটা মিস্টেক করছো। তো আমি প্রশ্নটা পড়ি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে অবস্থিত 1 গ্রাম পানিকে শীতলীকরণের ফলে আয়তন 1 সিসি হতে বৃদ্ধি পেয়ে 1.091 সিসি হয়। পানির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? ঠিক আছে, তাহলে এই ম্যাথটাতে আমার অ্যাকচুয়ালি কি জানতে চাইছে, আমার অ্যাকচুয়ালি এই ম্যাথটাতে জানতে চাইছে ডেল ইউ এর ভ্যালু, রাইট? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, দ্যাট মিন্স ডেল ইউ আমি বের করব, তাই তো? ওকে, বরফ গলনের আপেক্ষিক সূত্রটা 80 ক্যালোরি পার জুল, ক্যালোরি পার গ্রাম। আমি ক্যালোরি পার গ্রাম না জুল পার কেজিতে করব। সো এটারে তুমি একবারে এইভাবে চিন্তা করতে পারো, 3.36 বা 3.33, 10 টু দি পাওয়ার। যদি কনভার্ট করতে কেউ না পারো তাহলে 80 কে 80 × 4.2 দিবা,
তাহলে 1 ক্যালোরি সমান সমান জুলে চলে গেল, মানে মুখস্থ যদি না থাকে 4.2 দিবা, ডিভাইড বাই গ্রাম আছে 1 গ্রাম আছে, ডিভাইড বাই কি আছে 1 গ্রাম আছে, তাহলে ভাগ আকারে নিচে গ্রামটাকে কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে, 10 টু দি পাওয়ার -3, তাহলে দিবা 3.36 × 10 টু দি পাওয়ার 5 জুল পার কেজি। একটু করে দেখি, করে দেখাই তোমাদের যেন হয়, যে তোমরা কনভার্ট করতে চাও তাহলে এভাবে কনভার্ট করতে পারো, 80 × 4.2 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে, তাহলে 3.36, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, জুল পার কেজি করে ফেলতে পারবো। ওকে, তাহলে এবার আমরা চলে আসি, আমাদের এখানে ডেল ইউ দরকার, আমরা ফর্মুলা তো জানি একটা আমাদের চিরচেনা, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আমার এখানে কাকে লাগবে, ডেল কিউ কে লাগবে আর ডেল ডাব্লিউ কে লাগবে, ফাইন। যদি এই দুইটাকে আমি পাই, তাহলে ডেল ইউ কে আমি বের করে ফেলতে পারবো। তো চলো এবার আমি আসি যে এই দুইটা থেকে কিভাবে ডেল ইউ প্রথমে এই দুইটাকে বের করি আগে। ডেল কিউ যদি বের করতে চাই, একটু খেয়াল করে দেখো আমার এই জায়গাটার মধ্যে কি হয়েছে, পানি কিসে পরিণত হয়েছে, পানি শীতলীকরণের ফলে এত বৃদ্ধি পেয়ে বরফে পরিণত হয়েছে, তাই না? 1 গ্রাম পানিকে শীতলীকরণ করছি, বরফে পরিণত হয়েছে। আমরা এটা কিন্তু খুবই কমন, বিসিএস এই প্রশ্নটা আসে যে পানিকে যদি বরফে রূপান্তরিত হয় আয়তনের কি হয়, আয়তনের কিন্তু বৃদ্ধি ঘটে। পানি বরফে রূপান্তরিত হলে কি হয়, আয়তনের বৃদ্ধি ঘটে। আয়তন আগে ছিল কত, 1 সিসি, 1 সিসি মানে কত, 1 সিসি মানে কত, 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব, ঠিক আছে। সেন্টিমিটার, 1 সিসি মানে 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে 10 টু দি পাওয়ার -6, এসে এককে নিচ্ছে যেহেতু। আগে ছিল 1 সিসি, পরে হয়েছে 1.091 সিসি, দ্যাট মিনস আয়তনের কি হয়েছে, বৃদ্ধি পাইছে, বরফে রূপান্তরিত হয়েছে। পানি থেকে বরফ, লিখে রাখি এই কথাটাই তোমরা ভুল করছো আর কি, এই জায়গাটাতেই বেশিরভাগ। পানি ছিল আগে, দেন বরফ হয়েছে। আমাকে একটু একটা কথা বলো তো, পানি থেকে যখন বরফ হয় তখন তাপ সে নেয় নাকি তাপ সে ছেড়ে দেয়? পানি থেকে বরফ হইলে তাপ কি সে গ্রহণ করে, পানি তাপ গ্রহণ করে বরফ হয়, নাকি তাপ ছেড়ে দিয়ে বরফ হয়? তাপ ছেড়ে দিয়ে না, তাপ ছেড়ে দিয়ে। দ্যাট মিনস এইখানে যে কিউটা, সেই কিউটা কিন্তু কিউ ছেড়ে দিয়ে, ডেল কিউ ছেড়ে দিয়ে, তাই না? তার মানে এই জায়গায় যে কিউটা আসবে সেই কিউ এর ভ্যালু প্লাস হবে না মাইনাস হবে? এই জায়গায় যে ডেল কিউটা আসবে সেই ডেল কিউ এর ভ্যালু প্লাস হবে না মাইনাস হবে? আমাদের ডেল কিউ এর ফর্মুলা জানি এমএলএফ, তাই না? এমএলএফ। তো এই এমএলএফ এর ভ্যালু তো আমি হিসাব করতেই পারবো, 1 গ্রামকে 10 টু দি পাওয়ার -3 দিলাম, ইন্টু এলএফ কে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 দিলাম জুল পার কেজি। তাহলে এখানে তো আমার ভ্যালুটা চলেই আসবে ডেল কিউ এর, কিন্তু এই ভ্যালুটা আমার প্লাস হবে না মাইনাস হবে? এই ভ্যালুটা কিন্তু আমার অবশ্যই এই জায়গায় কি হবে, একটা মাইনাস দিতে হবে। সো এই জায়গায় মাইনাস দাও নাই তোমরা বেশিরভাগই, সো মাইনাস না দেওয়ার কারণে 335 আসছে না, 336 যাইতো, ঠিক আছে। সো এই জায়গায় মাইনাস আসবে, সো এটা কিন্তু একটা খেয়াল রাখার বিষয়, এই জায়গায় মাইনাসটা হবে কেন, কারণ এখানে তাপ কি ছেড়ে দিচ্ছে, আমরা একটু আগেই পড়ছি তাপ ছেড়ে দিলে কি হয়, ডেল কিউ মাইনাস হয়। ওকে, ডেল কিউ গেল, এরপর সে ডেল ডাব্লিউ এর জন্য যদি দেখি, আমাদের এখানে আয়তনের পরিবর্তন হয়েছে, আমরা ফর্মুলা কি জানি, পিডিভি, তাই না? এখন এই জায়গায় যে ঘটনাটা ঘটছে, এটা কোন চাপে ঘটনা ঘটছে, বায়ুমণ্ডলীয় চাপে। বায়ুমণ্ডলীয় চাপ মানে কত, 101,325 প্যাসকেল, 101,325 প্যাসকেল। তাহলে আমি এখানে পি এর জায়গায় কত বসাবো, 101,325। আর আয়তন পরিবর্তন মানে কি, শেষ আয়তন বিয়োগ আদি আয়তন। সো শেষ আমার কত, 1.091 -1 সিসিতে ছিল। আমি একবারে দুইটার সাথেই তো 10 টু দি পাওয়ার -6 গুণ যাবে না, মিটার কিউবে নিতে চাইলে দুইটার সাথেই তো 10 টু দি পাওয়ার -6 গুণ যাবে। সো দুইটার সাথেই 10 টু দি পাওয়ার -6, একবার লিখলাম 1.091 -1, দুইটার সাথেই 10 টু দি পাওয়ার -6 গুণ। তাহলে এই জায়গায় আমার অ্যান্সারটা, এটা প্যাসকেলে আছে, এটা মিটার কিউবে আছে। এই দুটো জিনিস যদি আমি গুণ করি তাহলে আমি পাবো কি, জুলে, তাই না? এই দুটো জিনিসকে আমি গুণ করলে পাবো জুলে। 101,325 ইন্টু 1.091 -1 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাহলে এখানে আসে আমার 9.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3 জুল, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এই জায়গায় এই জিনিসটা গেল। তা আমরা এখন এই ভ্যালুগুলো কি এই জায়গায় বসাই দিব, এই ভ্যালুগুলো এই জায়গায় বসাই দিব, বসাই দিয়ে আমি ডেল ইউ কে বের করব। তো বসাই দিয়ে চলো ডেল ইউ কে বের করি। তাহলে আমরা ডেল কিউ এর জায়গায় ভ্যালু বসাই, ডেল কিউ এর জায়গায় কিন্তু মাইনাসের ভ্যালুটা বসবে, ঠিক আছে? একবারে লিখে ফেলি তাহলে বেটার হয়, এটা একবারে -336, তাই তো 10 টু দি পাওয়ার -3 10 টু দি 2 -336, তাহলে -336 এখানে মাইনাস আসবে -9.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে তাহলে এইটা হচ্ছে কি আমার অ্যান্সার। তো তোমরা 335 যারা দিয়েছিলে তারা এই জায়গাটাতেই ঝামেলা করছো, যে তোমরা এই জায়গাটাতে প্লাস মাইনাসে ঝামেলাটা হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে ডেল ইউ আমরা পেয়ে গেছি, ঠিক আছে? ওকে, তাহলে এই ম্যাথটা আমাদের ডান। তাহলে এই ম্যাথটা আমরা করে ফেলছি, এই ম্যাথটা আমাদের ডান। এত কিসের জুলে, এত জুলে তুলে ফেলো, যারা যারা ভুল করছো তারা তুলে ফেলো, একটু দ্রুত করে 10 সেকেন্ড তুলে ফেলো। আচ্ছা, আজিজুল আনন্দ বলতেছো আজকে ছুটি দেন। আজকে আমরা ছুটি দিতে পারি, তোমাদের মধ্যে থেকে আমি কমেন্টে ডিসকাশন গ্রুপে মনে তোমরা জানাইছিলা 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ হইলে ভালো হয়। অ্যান্ড যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টের চাপ আছে, আমাদের আজকে আরও যাওয়ার ইচ্ছা থাকলেও আমরা তাহলে আজকে এই জায়গায় স্টপ করছি, কোনো সমস্যা নাই। কারণ এখন আবার একটা টপিকে ঢুকলে ওইটা 2-3 মিনিটে পড়ানোর মতন সম্ভব হবে না, আর 3 মিনিট আছে আমার 1.5 ঘন্টা হতে। সো আজকে তাহলে আমরা এই জায়গায় শেষ করি, পরের ক্লাসে আমরা আরও আলোচনা করবো। আর জুম ডিসকাশনগুলো আমরা আরও কয়েকটা ক্লাস যাক, এটা তো তাপগতিবিদ্যার 2 নাম্বার ক্লাস, 4-5টা ক্লাস যাক, তারপরে আলোচনাগুলো করলে সুবিধা হবে। কারণ এখন হয়তো তোমরা অনেকেই লেকচার শিট থেকে প্রবলেম বলবা, কিন্তু লেকচার শিট থেকে প্রবলেমগুলো এরকম যে ক্লাসের সাথে ওইটা একটু আগে পরে হতে পারে। এমন হতে পারে যে এটা আজকে লেকচার শিটে ছিল, কিন্তু ভাইয়া পড়াইছেই এর আগ পর্যন্ত, পরের ক্লাসে আবার ওইটা কাভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এরকম কিছু আছে। সো এর জন্য আমরা কয়েকটা ক্লাস যাওয়ার পরে জুম সেশনটা করব। তাহলে আমরা এইটার মাধ্যমে শেষ করতেছি। পরের সাইডে আমার সমচাপ তাপগতি প্রক্রিয়া একটু থিওরি নিয়ে আলোচনা, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসটা এই জায়গাতেই সাইডে দিচ্ছি। তাহলে আজকে তোমাদের সবাইকে ছুটি দিয়ে দিতেছি। তোমরা এই টাইপের যে কনসেপ্টগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখে রাখো, পরের ক্লাসে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। পরের ক্লাসে আমরা সাইক্লিক প্রসেস, সমচাপ, সমষ্ণ প্রক্রিয়া অ্যান্ড গ্রাফ নিয়ে প্রবলেমগুলো আলোচনা করবো। পরের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে, পরের ক্লাসে আমরা অনেক মজার ম্যাথ করবো। সো পরের ক্লাসটা ভালোভাবে, আগের যে 2টা ক্লাস ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবা, তারপরে পরের ক্লাসটাতে এসো। কারণ পরের ক্লাসে আমরা বলতে গেলে আগের যে 2 ক্লাস, ওই 2 ক্লাসের কনসেপ্টগুলো কাজে লাগাবো। আগের 2 ক্লাস না বলতে গেলে আজকের ক্লাসটার কনসেপ্টে কাজে লাগাবো, তাপমাত্রা জিনিসপত্র তেমন লাগবে না। তো পরের ক্লাসটা মজা হবে ইনশাল্লাহ, যদি তোমরা ভালো করে এই জিনিসগুলো দেখে রাখো। তাহলে আজকে আমরা এই জায়গাটার মধ্যেই সেরে দিচ্ছি তোমাদেরকে, আজকে জুম কোশ্চেনেও যাচ্ছি না। পরে আমরা আরও কয়েকটা ক্লাস যাওয়ার পরে কনসেপ্টগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারপরে জুমে গেলে দেখবা যে অনেকগুলো উত্তর হয়তো তোমার প্রশ্ন মাথায় আছে, ওগুলোর উত্তরগুলো কালকের ক্লাস বা পরের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের ছুটি। আল্লাহ হাফেজ সবাইকে আমার তরফ থেকে।